একটা ফাদার তার সন্তানের মুখ দেখলো প্রথম সে মৃত অবস্থায়। প্যারোলা মুক্তি পেতেন, জানাজা অংশগ্রহণ করতেন, তাতে কি সমস্যা হতো? আজকে যে ঘটনা হয়েছে সেই ঘটনার কারণে এই ছাত্রলীগও একদিন সমভাবে এই ধরনের ঘৃণা প্রদর্শন করবেন। প্রতিদিন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা লাশ হচ্ছে। আমাদের তো এরকম লাক্সারিয়াস লাইফ লিড করার মতো তো আমরা অভ্যস্ত না। মাহফুজ ভাই কি সুন্দর বললেন, আমরা লাক্সারিয়াস লাইফ পছন্দ করি না। এখন আমি মনে করাই দিই আপনাকে, ধর্মীয় ইমোশনকে ব্যবহার করে ভোট চাওয়া এটা অপরাধ রীতিমতো। একটা দেশ সামাজিক যোগাযোগ মাধ্যম দিয়ে চলে না, একটা দেশ অনলাইন দিয়ে চলে না। সরঞ্জাম কিনতে 3 কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে। বলতেছেন 72 ঘন্টা আগে থেকে যে কেন্দ্র পাহারা দিবেন। কেন রে ভাই, আপনি কি চৌকিদার না পাহারাদার? ইনভেস্টমেন্ট নাই, কিচ্ছু নাই, অর্থনীতির অবস্থা খুবই খারাপ অবস্থায়। ডাকসু হচ্ছে মদের আড্ডাখানা এবং কোড অ্যান্ড কোড বেশ্যাখানা ছিল। স্বাগত কালের সংলাপে। আজ আমাদের সাথে আলোচনার জন্য রয়েছেন সাংবাদিক এবং কলামিস্ট মাহবুব কামাল। এরপরে রয়েছেন অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক চৌধুরী, সাবেক সভাপতি ছাত্র শিবির ঢাবি, এবং ঠিক তারপর রয়েছেন অধ্যাপক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং তিনি নৃবিজ্ঞান বিভাগে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি ডক্টর রিজওয়ানা করিম স্নিগ্ধা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আলোচনার বিষয় আজ ঠিক করা হয়েছে রাষ্ট্র কবে মানবিক। এবং আমরা যদি একটু বলতে চাই, আমরা গত সরকারের আমলে দেখেছি যে বিএনপি নেতাকে না পেয়ে তার বাবাকে তুলে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে। আমরা দেখেছি রাজনীতি করবার কারণে জনসম্মুখে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমরা দেখেছি পরিবারকে ফোন কলে রেখে ভিকটিমকে ক্রস ফায়ার করা হয়েছে। এসব ধরনের ঘটনা আমরা দেখেছি। এই ঘটনাগুলো বলছি কারণ আগের যে সরকার সেটিকে তো আমরা তার পতন ঘটিয়েছি, এবং আমাদের যে নতুন সরকার, আমরা যেটি বলি অভ্যুত্থানের পরবর্তী সরকার, আমাদের সরকার, সেই সরকারের আমলে আমরা কিছু ঘটনা দেখতে পাচ্ছি। আমরা যে দেখতে পেলাম হাদিকে হত্যা করা হলো, আমরা দেখতে পেয়েছি ছাত্রলীগ একজন নেতার, তার বয়স খুবই কম, আমরা কয়েকদিন আগেই দেখতে পেলাম তার লাশটি একটি বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার করা হয়েছে। আর সবচেয়ে মর্মান্তিক যে ঘটনাটি সেটি হলো ছাত্রলীগ নেতা সাদ্দামের ঘটনাটি। সেটি আমরা সবাই জানি। সাদ্দামের 9 মাসের মৃত শিশু তার মাকে সাথে করে নিয়ে মায়ের লাশ নিয়ে বলা যায় সাদ্দামকে কারাগারে দেখতে গেল। সাদ্দামকে প্যারোলে মুক্তি দেওয়া হলো না, এবং সাদ্দামকে 5 মিনিটের জন্য তার স্ত্রী সন্তানের লাশ দেখতে দেওয়া হলো। তখনও তার হাতে হাত করা ছিল। এই বিষয়টি নিয়ে আমি প্রথমে কথা বলতে চাই। আমি যেতে চাই মাহবুব কামালের কাছে। এই যে ঘটনাগুলো আমরা অতীতেও দেখেছি, তাহলে অতীত থেকে আমরা শিক্ষা নিলাম না কেন? অন্তর্বর্তী সরকার অতীত থেকে শিক্ষা নিল না কেন? এমন অমানবিক আচরণ করলো, আর জনগণকে তারা কি বোঝাতে চাইলো? এই দায় আসলে কাদের, এবং কেন সাদ্দাম প্যারোলে মুক্তি পেল না? আপনার কাছ থেকে জানতে চাই। আচ্ছা, প্রথম কথা হলো যে আপনার প্রথম কথাগুলো সেটা হচ্ছে যে দেখেন, আমরা খুব একটা বাজে প্র্যাকটিস করি, সেটা হচ্ছে কম্প্যারেটিভ অ্যানালিসিস করি। ওই আমলে এটা হয়েছে, ওই আমলে যেহেতু এটা হয়েছে, এই আমলে এটা জাস্টিফাইড। নো ক্রাইম শুড হ্যাভ এনি জাস্টিফিকেশন। কোনো ক্রাইমের কোনো জাস্টিফিকেশন নাই। এইটা আরেকটা ক্রাইম দিয়ে এটাকে জাস্টিফাই করা, দিস এ ব্যাড ওয়ে অফ এক্সপ্লেনিং এনি মানে ইভেন্ট। সো আমি ওই দিকে যাব না। গত আমলে কী হয়েছে না হয়েছে, দ্যাট ইজ অল টুগেদার এ ডিফারেন্ট ইস্যু। আমি এইটা দেখতে চাই, হ্যাঁ, এটা কী হয়েছে ওইটা ইতিহাসবিদরা বলবে। আই অ্যাম এ জার্নালিস্ট, আই অ্যাম নট এ হিস্টোরিয়ান যে আমি ওইটা খুঁড়ে খুঁড়ে বের করব। দেখেন, প্রতিটা মানুষের একাধিক পরিচয় থাকে, হ্যাঁ। যেমন আপনার আমার পরিচয় কী, যে আমরা প্রথমত বাঙালি, আমাদের ন্যাশনালিটি হচ্ছে বাংলাদেশি, মানে পাসপোর্টের পরিচয়। তারপর আমরা মুসলমান, এবং অ্যাবভ অল আমরা হিউম্যান বিং, আমরা মানুষ। এই যে একাধিক পরিচয় আছে, তাই না? তো সাদ্দামের ছাত্রলীগের পরিচয় নিয়ে আমি কথা বলবো না। আমি কথা বলবো অ্যাজ এ হিউম্যান বিং। সাদ্দাম যে একজন মানুষ, সব কিছুর উপরে একজন মানুষ, সেটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। দেখেন, যেটা ঘটলো আর কি, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সবাই কিন্তু বলতেছে কেন, আপনিও বললেন প্যারোলে কেন মুক্তি দেওয়া হলো না। এটা সেকেন্ডারি ইস্যু, এটা সেকেন্ডারি ব্যাপার। আমিও বোকার মতো এরকম একটা স্ট্র্যাটেজি না। প্রথমটা হচ্ছে যে কেন সে জামিন পেল না, এবং কেন তার জামিনের অভাবে তার পরিবারটা ধুকে হয়ে মারা গেল। কেন জামিন পাবে না? জামিনের তো একটা আছে যে ওইটাকে বলে প্রাইমা ফ্যাসি ফেলনি, যেটা গুরুতর অপরাধ, যেটাতে ডেথ সেন্টেন্স হইতে পারে, যেটাতে সেগুলিতে জামিন নাও হইতে পারে, হ্যাঁ, এটা আছে প্রাইমা ফ্যাসি ফেলনি, এটাকে আইনের ভাষায় বলে। এইসব মামলায় কেন জামিন হবে না?
কী কারণে, এবং মাস টুগেদার একটা হইতে পারে যেটা 15 দিন পরে আবেদন করছে, এটা ফর মাস টুগেদার তো মানে আনবেইল থাকতে পারে না, তার জামিন হলো না এবং হচ্ছে না, এবং বলা হচ্ছে যে আওয়ামী লীগারদের মানে জামিন যাতে না হয় সে ব্যবস্থা করা হচ্ছে। হ্যাঁ, এইটা কি, এটা তো আইনের শাসনের উপর স্ট্রেইট ওয়ে ইটস অ্যান ইনফ্লুয়েন্স। এখন দেখেন যেটা হলো, মানে কি বলবো, এই যে ট্র্যাজেডি, হ্যাঁ, মানে আপনি নিশ্চয়ই জানেন শেক্সপিয়ার অনেক ট্র্যাজেডি নাটক লিখে বিখ্যাত হয়েছেন। হ্যাঁ, তার ম্যাকবেথ, তার হ্যামলেট, তার ওথেলো, তার টাইটাস অ্যান্ড্রোনিকাস, এই যে ট্র্যাজেডি নাটকগুলো না, সাদ্দামের যে ঘটনাটা, এইটা আরেকটা ট্র্যাজেডি নাটক হইতে পারে। মানে হ্যাড শেক্সপিয়ার বিন অ্যালাইভ, তাহলে হয়তো উনি এটা লিখতেন। মানে এত মর্মস্পর্শী, এত টাচি একটা ঘটনা আর কি। হ্যাঁ, সেটা কীরকম, মানে তার একটা ফাদার তার সন্তানের মুখ দেখলো প্রথম সে মৃত অবস্থায়, ঠিক আছে, এই তার ওয়াইফের কথা বাদ দেন, এরকম তো অনেক ওয়াইফই মারা যায়। এই সন্তানটা তাকে তার মরা মুখে মানে মৃত সন্তানের শরীর স্পর্শ করতে হলো, তাদের জানাজাতেও অংশ নিতে পারেননি, জানাজাতে অংশ নিতে পারেনি। দেখেন 4-5 ঘন্টার প্যারোল, 4-5 ঘন্টার প্যারোল, এটা কি এমন যায় আসে? হ্যাঁ, তারপরে এই প্যারোলে গেলে কি তার মামলার মেরিট নষ্ট হয়ে যাবে? যে 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 অভিযোগে সে অভিযুক্ত, ওই মেরিট কি নষ্ট হয়ে যাবে? 4-5 ঘন্টার প্যারোলে যাবে। আমি তো মনে করি যে কেন, আমাকে আমার এক স্বজন বলছে যে কামাল ভাই, এই যে জেল গেটে যে আসতে দিল, এই যে দেখতে পারলো, এইটাও তো একটা বড় পাওয়া। তাই আমি বললাম যে দেখো, এইটা আরও খারাপ হয়েছে। এটা খারাপ হয়েছে যে এই স্মৃতি যদি ওরা দেখা না হইতো, তাহলে কি হইতো? 2-4 দিন, 5 দিন, 10 দিন পরে এটা সে ভুলে যাইতো, কারণ মারা গেছে। হ্যাঁ, ভুলে যেতে একটা থিতু অবস্থায় আসতো একটা সময়, কিন্তু এই স্মৃতি কখনো ভুলবে না সে। এটি আইনস্টাইনের থিওরি অনুযায়ী এইটা একেবারে ইটার্নাল পর্যন্ত চলবে। ভুলবার তো কথাও না। এটা আপেক্ষিক, একজন জীবিত মানুষ কে দেখতে যাবেন, কিন্তু মৃত মানুষ আসলে জীবিত মানুষকে দেখতে আসলেন এমন নজির তো আসলে নেই। এবং এটা চিরজীবনের জন্য একটা পেইনফুল স্মৃতি হয়ে থাকলো তার। যদি না আসতো তাইলে কিন্তু এতটা হতো না। তো আমাকে বললো যে দেখতে, আমি দেখো আসতে দিছে, এটার পিছনে হয়তো একটা কারণ আছে। আমি একটা হিউমার করলাম, সেটা কি, মানে কি বললে যে সাদ্দামকে বুঝাইলো যে দেখ বেটা, ছাত্রলীগ করলে কি হয়, এই জন্যই তাকে আসতে দিছে, মানে একটা হিউমারাসলি বললাম আর কি। তাহলে কি এখানে আমরা বলতে পারি যে বাংলাদেশ, এই যে প্রধান উপদেষ্টা বলেছেন যে বাংলাদেশ সকল মানুষের জন্য নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসভূমি, তাহলে এই কথা কি প্রতিফলিত হচ্ছে কোনোভাবে? দেখেন ওইটা বাদ দেন। বিএনপি এবং জামাত এই দুইটা বড় স্টেক হোল্ডার না, এখন তো দল বলতে তো এই দুইটাকেই বোঝায়। আমি তো কালকের পর থেকে শুনি নাই যে তারা কোন স্টেটমেন্ট করছে মানে এই সাদ্দামের ব্যাপারে। অথচ দেখেন দুই দলই বলতেছে তারা মানবিক সমাজ গড়বে। হ্যাঁ, তারা মানবিক সমাজ গড়বে, অথচ এরকম একটা অমানবিক, হ্যাঁ, চরম অমানবিক একটা ঘটনা ঘটে গেল। আমি জানি না আপনারা পড়ছেন কি না, আমি দেখি নাই, এটা আমার ভাই বলতে পারবে। হ্যাঁ, তারা মানবিক মর্যাদা সম্পন্ন একটা রাষ্ট্রের প্রতিশ্রুতিবদ্ধ, অথচ এরকম একটা ঘটনায় তাদের কাছ থেকে আমি কিছু পাইলাম না। তার মানে কি, মানে এইটাই কি যথেষ্ট যে সে ছাত্রলীগ করতো, সে স্বৈরাচারের দোসর? ওয়াই ডোন্ট উই সি হিম অ্যাজ এ হিউম্যান বিইং? কেন ছাত্রলীগ হিসেবে দেখব? ছাত্রলীগ হিসেবে দেবো কখন? যখন তার মামলা চলতে থাকবে, তখন দেখব আমি। এটা তো একটা ধর্মেও তো আছে, জানা যায় যে নিকটাত্মীয়রা, মানে ধর্মীয় বিধান মতোও তো এটা প্যারোলে না বেরোটা একটা মানে কি হয়েছে যে অধার্মিক কাজ হয়েছে এটা। হ্যাঁ, ফলে ইন এভরি অ্যানালিসিস এটা চরম একটা ইনহিউম্যানিক ঘটনা ঘটছে। হ্যাঁ, এবং কেউ বলে যে সে এত কিছু করছে, বাগেরহাটে অমুক করছে, তমুক করছে। আরে করছে তো কী হয়েছে? সেজন্য তো সে বিচারের সম্মুখীন হয়েছে, তার বিচার চলতেছে। ওটা তো আর একটা মানে সাইড অফ হিজ লাইফ। হ্যাঁ, এই দুইটা মিলাচ্ছি কেন? আর আপনি যেটা বললেন, হ্যাঁ, এই জিনিসটা খুবই খারাপ। গত আমলে এইটা হয়েছে, সুতরাং এই আমলে এটা জায়েজ। গত আমলে ওইটা হয়েছে, সুতরাং আরে গত আমলে এইগুলি হয়েছে কারণে তো 5ই আগস্ট হয়েছে, তাই না? বলছিলাম যে 5ই আগস্ট হয়েছে সেই কারণে। এই সরকারকে তো আমরা আমাদের এক্সপেকটেশনের জায়গা থেকে বসিয়েছি, ওইটা কোনো জাস্টিফিকেশন হইতে পারে না এই সরকারের আমলের কোনো অন্যায়ের, তাই না? তো ফলে আপনার কাছে আবারও আসবো, আমি এবার একটু যেতে চাই মাহফুজুল হকের কাছে। আপনার কাছে আমি একই প্রশ্নই রাখতে চাই, সেই সাথে আমি যুক্ত করতে চাই, এই যে নিষিদ্ধ সংগঠনের সদস্য হওয়া কি একজন ব্যক্তির শোকাতুর মুহূর্তের ন্যূনতম মানবিক আচরণ না পাওয়ার কারণ হতে পারে?
জি, ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আমাদের সহ-আলোচকবৃন্দ এবং কালের কণ্ঠের সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী যারা যেখান থেকে শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। যে বিষয়টা নিয়ে আসছেন আসলে এটা অমানবিক এবং এটা আমরা কামনা করি নাই এরকম হবে বা না হলে ভালো হতো। সরকারের জন্য বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার বা 5ই আগস্টের পরবর্তী বিপ্লবী সরকার যে তারা এটা মানে অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত। আমরা যদি উনি জামিন মানে ফেরোলা মুক্তি পেতেন, জানাজা অংশগ্রহণ করতেন, তাতে কি সমস্যা হতো? তাতে কি সরকার পরিবর্তন হয়ে যেত বা এরকম কোনো ঘটনা ঘটতো? তো সরকারি ব্যাপারে আরও যত্নশীল বা যারা দায়িত্বে আছেন তাদেরকে অবশ্যই জবাবদিহি তাহলে নেওয়া কি উচিত। আমরা বলতে পারি যে এই দায় সরকারের? না, অবশ্যই যারা যেখানে দায়িত্ব সরকারের, যারা যেখানে আছেন তাদের অবশ্যই আরও বেশি এটাকে মানবিকভাবে আরও বেশি দায়িত্ব অনুভূতি নিয়ে দেখা দরকার ছিল আমি মনে করি। হলে বা তাহলে হয়তো আজকে আমাদের এই আলোচনা করতে হতো না বা এটা হইতো না। তো আমরা আসলে অনেক ভাই মাহবুব কামাল ভাই বলছেন, অনেকগুলো বিষয় বলছেন। তা আসলে আমরা আসলে অনেক সময় অনেক মানবিক হয়ে যাই, আবার অনেক সময় হচ্ছে যে একটু মানে অমানবিক হয়ে যায়। এটা কখনো হওয়া উচিত না। কারণ হচ্ছে যে এইটা তো চর্চাটা আমাদের বাংলাদেশে মানে আমরা 5ই আগস্টের পরবর্তী এটা আশা করি নাই এবং আমরা মনে করি যে এরকম হবে না, সেরকম একটা বাংলাদেশ আমরা দেখতে চাই। কিন্তু বিগত আমলে এখন আমরা মানে আগের আমলে কি হয়েছে না হয়েছে কিছুই দেখবো না, শুধু এই আমল নিয়ে আলোচনা করে আমরা মানবিক হয়ে যাব এবং সাথে সাথে জামিন দিয়ে দিব, সবাই বের হয়ে যাবে, আবার একটা হ্যাঁ, ইয়া তৈরি কথা করবে, বলেছি। সেটাও হওয়া উচিত না। কারণ হচ্ছে যে আপনারা দেখেছেন যে আমাদের এই যে শাহজাহান চৌধুরী চট্টগ্রামের, ওনার মা মারা গেছে কারাগারে, মানে উনি কারাগারে থাকা অবস্থায়, ওনাকে আসতে দেওয়া হয় নাই, জামিন ওনাকে প্যারোল মুক্তি দেওয়া হয় নাই, অংশগ্রহণ করতে পারেন নাই। এবং এটা একটা দুইটা না, আপনারা দেখবেন যে অনেক অনেক ঘটনা আছে। ডাক্তার ফয়েজকে ইয়াতে লক্ষ্মীপুরে ইয়াতে একজন মানবিক ডাক্তার ওনাকে ছাদের উপর উঠায়, আমি এই কারণে তারপর গুলি ঘটনাগুলো করে টেনেছি ওনার বা লাশ অতীতের লাশ কথা বলেছি, কারণ লাশ ফেলে দেওয়া হয়েছে। আমাদের সেট আপ তো খুব বেশি চেঞ্জ হয় নাই, সেই সেট আপে তো আছে এবং সেই সেট আপে তারা দায়িত্ব পালন করতেছেন। তো এরপর হচ্ছে যে এই আপনার ডাক্তার ফয়েজকে ফেলে দেওয়া হলো, এরপর আপনি বিশ্বজিৎকে হত্যা করা হলো শিবির নামে, এবং আপনারা দেখেছেন কীভাবে কোপায় কোপায় বলছেন আমি শিবির না, আমি হিন্দু, বলছি তাহলে তুই হিন্দু শাখার কর্মী, তো সেই হিসাবে এরকম হত্যা তো করা অনেক হলো। উদাহরণ আমরা আসলে এবং দিতে পারবো। ইয়াতে আপনি দেখছেন জিনাইদহে সোহানকে তার জানতে চাই চোখ তুলে এখন ফেলা কেন হলো। হলো? তো ওই সময় কিন্তু এখনকার আমাদের ঘটনাটা পত্র কেন পত্রিকা হলো আমাদের সেটি জানতে মিডিয়াগুলো চাই। অত মানবিক ছিল না, কারণ সে ছাত্র শিবির করে, কারণ হচ্ছে সে মানুষ না। কারণ আমরা দেখতাম যে প্রথম আলোতে অনেক বড় বড় পত্রিকাতে হেড কলাম হইতো যে এতগুলো গাছ কাটা হলো, কিন্তু পাশে যে কতগুলো মানুষ মারা হয়েছে, ক্রসফায়ার দেওয়া হয়েছে, সেটা হেড হয় না, কারণ হচ্ছে সে শিবির করে, কারণ সে মানুষ না, তার ইয়া নাই। এখন আমরা অনেক বেশি মানবিক হওয়া উচিত, কিন্তু মানবিকতার সবসময় থাকা উচিত। মানে কিছু সময় মানবিক, কিছু সময় অমানবিক, কিছু সময় আমরা জায়েজ করে নেই যে সেহেতু সে শিবির করে তার কোনো বেঁচে থাকার অধিকার নাই, আবার সে হচ্ছে যে জামাত করে, জামাতের কর্মী, সে হিসেবে তার নিয়ে আমাদের কোনো আফসোস নাই। আবার একজন ছাত্রলীগের কর্মী, অবশ্যই সে অমানবিক ঘটনা, আমরা সেটা নিন্দা জানাই, না হওয়া করি, কিন্তু কথা হচ্ছে সবসময় আমাদেরকে একই রকম থাকা উচিত এবং একইভাবে মানবিক হিসেবে আচরণ করা উচিত। জি, আপনাকে ধন্যবাদ। আমি ডক্টর স্নিগ্ধার কাছে যেতে চাই। এই যে রাজনৈতিক পরিচয়, এই পরিচয়ের কারণে কি একজন নাগরিক তার মৌলিক অধিকারগুলো থেকে বঞ্চিত হচ্ছেন? আমি যদি একবারে ডিরেক্টলি প্রশ্নটি করি যে জানাজায় অংশ নেওয়া, এই অধিকার কি আসলে খর্ব করা যায় কোনোভাবে? এবং এই ঘটনার কারণে কি আইনের দৃষ্টিতে এই যে সবাই সমান, এই বাক্যটি আসলে ভ্যালু পায় সঠিকভাবে? বাক্যটি ভ্যালু পাওয়ার কোনো সুযোগ নাই। ব্যাপারটা কি হয়েছে, আমাদের মাহবুব কামাল এবং আমার যে আরও সহালোচক ওনারা দুজনই কিন্তু দুই দিক দিয়ে ঠিক বলেছেন, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে কি, এই যে পুরো প্রক্রিয়াটার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এই প্রক্রিয়াটার মধ্য দিয়ে আসলে কি উৎপাদন করেছি, আমি হচ্ছে ওই জায়গাটাতে খুব বেশি আগ্রহী। মানে আপনি বলছেন রাষ্ট্র কি করেছে, মাহবুব ভাই বললেন, আমার ভাই বললেন যে সিলেক্টিভ হচ্ছেন, মাহফুজ ভাই বললেন সিলেক্টিভ হচ্ছেন, হ্যাঁ, এতে করে তৈরি হচ্ছে কি আমি প্রশ্ন করতে চাই, ধরেন এই যে সাদ্দাম, উনি যখন বের হবেন, উনি কি কোনোদিন এই ট্রমাটা ভুলবেন? অবশ্যই না। এবং এর কনসিকোয়েন্সেস কি হবে? অথবা আমি যদি ইসেতে বলি, মাহফুজ ভাই যে কথাটা বলেছেন, উনার দলের অনেকগুলোর কথা বলেছেন যে আমরা জানি কি জানি না, মনে করেন বিশ্বজিতের ঘটনা, বিশ্বজিতের পরিবার, কিন্তু প্রসঙ্গ হচ্ছে যে এই বিদ্বেষগুলো কিন্তু হিস্টোরিক্যালি উৎপাদন হয়। যদিও মাহবুব ভাই বলেছেন যে হিস্ট্রিকে আনবেন না, তো হিস্ট্রি কিন্তু আনলে কিন্তু অনেক বিপদ হয়ে যাবে। কেন বিপদ হবে আমি সব দিক থেকেই বলছি। মনে করেন
আমাদের মাহফুজ ভাই যেরকম বললেন যে বিগত সরকারের আমলে বিশ্বজিৎ থেকে শিবির হত্যা থেকে, এটা যেমন একটা হিস্ট্রি, আবার ৭১-এর সময়ও কিন্তু এটা কিন্তু একটা হিস্ট্রি। ওই হিস্ট্রিটাও তো আবার আমি নিয়ে আসবো তখন, রাইট? মানে ওই হিস্ট্রিতে আপনি এত মানুষগুলো মেরে ফেললেন, ওই হিস্ট্রিটাও তো আমি বাদ দিব না। তাহলে যদি আমি উৎসমূল খুঁজতে থাকি, তাহলে উৎসটা খুঁজলে কি দেখা যাচ্ছে? উৎসটা খুঁজলে কি আমি এখন এটা সাপোর্ট করব যে ৭১-এ যেহেতু আমার সাথে অনেক গণহত্যা হয়েছে তার কনসিকুয়েন্সেস ভোগ করতে হচ্ছে, আজকে যারা জামাত শিবির করেন তাদেরকে ভোগ করতে হচ্ছে, অস্বীকার করতে পারবেন ওনারা? গল্পটা কিন্তু এরকম না। তার মানে কি, প্রজন্ম থেকে প্রজন্ম আপনি ঘৃণাকে ট্রান্সফার করে দিচ্ছেন, এবং সেই ঘৃণা ট্রান্সফারের একটি মানে নিগুড় উদাহরণ হচ্ছে আজকের সাদ্দাম ওয়াজওয়াল। বিএনপির কর্মীরা বিগত সরকারের সময় হাত করা পরে ইসেতে গিয়েছেন, জানাজাতে গিয়েছেন, এটা দেখা গেছে। এখন সেই জন্য কি সে সময় আমি এই কথাটা বলেছি যে ইটস নট ডান, এটা কোনো বিষয় না। এখন ঘটনা কি হয়েছে, আমরা এগুলো নিয়ে রাজনীতি করি, আমরা সমস্যার সমাধান করি না। জুলাই হওয়ার পরে জুলাই সনদ নিয়ে যে এই যে মাতোয়ারা হয়ে যাওয়ার ব্যাপারটা, হ্যাঁ, যেই সনদের ভিতরে ওই ইসের ক্ষমতার রুটি কিভাবে বণ্টিত হবে সেই খাওয়া নিয়ে যত আমাদের কনসার্ন, তার এক বিন্দু কনসার্ন যদি আমাদের সিস্টেম পরিবর্তনের দিকে হতো, তাহলে আজকে আপনি গল্পটা বলতেন না। আপনি জুলাই সনদে বিচার বিভাগকে স্বাধীন করার গল্পটা বলেননি। নিয়ম তো নিয়ম, মানে প্যারোলে মুক্তি পাওয়ার যে নিয়ম, ডিসি অফিসে এখন আমি দেখি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে অ্যাপ্লাই করে নাই। আপনি কি এলিয়েন? আপনার রাষ্ট্রে একজন মানুষ মারা গেলে কি হয় আপনি জানেন না? আপনি কি জানাজার বিষয়টা জানেন না? আপনি কি শেষ বিষয়গুলো সম্পর্কে জানেন না? বাদীও তো অ্যাপ্লাই করতে পারে নিয়ম অনুযায়ী, যিনি মানে যার হয়েছে তার আত্মীয় স্বজনকে যে অ্যাপ্লাই করতে হবে তা তো না। ডিসি কি বললেন, স্বরাষ্ট্রমন্ত্রী কি বললেন, আচরণটা কি হলো? এবং তাকে বাগেরহাট থেকে গ্রেফতার করা হয়েছিল যতদূর আমরা জানতে পেরেছি, কিন্তু রাখা হয়েছে যশোর কারাগারে। আমার কথা হচ্ছে যে এই যে পুরো ওটা আমি বলতে পারবো না, এটা এখানে এক্সপার্ট বলতে পারবেন কি হয়েছে, কারণ এটা ক্রিমিনাল থিওরি। কিন্তু আমি যে পয়েন্টটাকে আপনি আসতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনি এই যে জুলাই করলেন, আপনি যে এখন হ্যাঁ ভোট করছেন, আমার কথা হচ্ছে এই জুলাই এই সব কিছুর ঊর্ধ্বে তো একটা বিষয় ছিল, সেটা হচ্ছে পরিবর্তন। সম্ভবত এই একটা স্পিরিটে সবাই আমরা এখানে একমত হয়েছিলাম। সেই পরিবর্তন কবে ওই বানরের রুটির বন্টনের হয়ে গেল, সেখানে আপনি কেন এই সিস্টেমগুলোকে করতে পারলেন না? আজকে কেউ শিবির হোক, দল হোক, লীগ হোক, বরং এটা পরিচয় না। মানুষের পরিচয় কিন্তু এটা না। হিউম্যান বিংয়ের পরিচয় হচ্ছে আমি আপনি হিউম্যান। আপনি এখানে যে একটা ব্যথা পেলে আপনার ব্যথাটা দেখে আমি মর্মাহত হব, সেটা যেই হোক না কেন। কিন্তু এই গল্পগুলো এরকম হচ্ছে না। এই গল্পগুলো এরকম হচ্ছে যে আপনার রং কি, আপনার বর্ণ কি, আপনার দল কি, তাহলে এটা কোন সভ্যতার মধ্যে বসবাস করি? তাহলে আপনি কি পরিবর্তন করলেন, কোন সিস্টেমের পরিবর্তন করলেন? এই যে পরিবর্তন, এই পরিবর্তন আমরা প্রত্যাশা করেছিলাম, এবং আমি বলে দিচ্ছি দিন কিন্তু এভাবে বদলায়। ওই যে আমাদের মাহফুজ ভাই বললেন না, শিবিরের কথা বললেন, ৭১-এর সময় যখন যারা মেরেছে তারা কি তখন জানতো নাকি প্রজন্ম থেকে প্রজন্ম এই ঘৃণার বিদ্বেষ বীজ বপন হবে? তারা তো মনে করেছে এখনই ক্ষমতার ব্যবহার করি। এটা বললেন, মাহবুব ভাই বললেন। আজকের যে ছাত্রলীগকে আপনি করছেন, এই ছাত্রলীগের যে ট্রমা আপনি দিলেন, আমি উল্লেখ করতে চাই ছাত্রলীগের অনেক কুকর্ম আছে, আনডাউটলি আমার ডিজিটাল ফুটপ্রিন্টেও আছে। ছাত্রলীগের কুকর্মের কথা বলার কারণে আমি শিক্ষক হিসেবে ছাত্রলীগ দ্বারা কিন্তু বুলিংয়ের শিকার হয়েছি অনলাইনে। কিন্তু তারপরও যেহেতু আমি শিক্ষক, আমি বলতে চাই আজকে যে ঘটনা হয়েছে সেই ঘটনার কারণে এই ছাত্রলীগও একদিন সমভাবে এই ধরনের ঘৃণা প্রদর্শন করবেন। এই যে বারবার আমি প্যারালাল মিস্টেক করছি, ইরর করছি, এই ইররকে ফিক্স করাটা খুব জরুরি ছিল। এটি একটি তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার, এটি কিন্তু জামাত বিএনপির সরকার না। যদি আজকে জামাতের সরকার এসে এই কাজ করতো, যদি আজকে বিএনপির সরকার এই কাজ করতো, তাহলেও আমি একটা জাস্টিফিকেশন দিলেও দিতে পারতাম। উনার কর্মীর সাথে এরকম হয়েছে দেখে করছে, এই সরকার কেন করছে? ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। স্বরাষ্ট্র উপদেষ্টাকে যখন জিজ্ঞেস করা হলো, তখন তিনি বারবার বললেন যে আমাকে কৃষি নিয়ে প্রশ্ন করা হোক। এখন এইসব বিষয়গুলো বিবেচনা করে কি আমরা বলতে পারি যে ভবিষ্যতে রাজনৈতিক বন্দীদের প্রতি আমাদের অমানবিক আচরণের যে একটি বিপজ্জনক নজির, এটি প্রতিষ্ঠিত হচ্ছে এবং ভবিষ্যতে এটি হতেই থাকবে? আমি স্বরাষ্ট্র উপদেষ্টা নিয়ে আপনাকে কী বলবো আমি নিজেও জানি না। উনি যেরকম প্রশ্ন করলে বলে পেঁয়াজের দাম বেশি, ওনার তো হিস্ট্রি আছে, গতদিন প্রশ্ন করার প্রেক্ষিতে উনি এরকম বলেছেন। তো উনি তো এটাও বলেছেন, এমনকি হাদি হত্যা যখন হয়েছিল তখনও কিন্তু উনি পেঁয়াজের দাম বেশি,
পেঁয়াজের দাম বেশি, আজকে মার্কেটে কেন গেল? উনি এটা বলেন। উনি বলেন আগামী নির্বাচনে 5ই আগস্টে যেই অস্ত্রগুলো লুট হয়েছিল সেটি ব্যবহার হবে না। তাহলে উনি নিশ্চয়ই অস্ত্রগুলোর হদিস জানেন, তাহলে ওই উনি এটি অস্ত্রগুলো নিশ্চিত কোথায় করেই গেলেন? বলেছিলেন। হ্যাঁ, উনি প্রমিস করেছেন, তাই তো। তো এই যে পুরো পিকুলিয়ার একটা জায়গাতে আমরা বসে আছি, তো এই আলাপটা আমার এখন সত্যি সত্যি মনে হয় যে এই আলাপগুলো আমরাও যে করি, ইটস আ ওয়েস্ট অফ টাইম। বিকজ এখানে যে বা যারা আছে তারা সকলেই মনে হয় ওয়াকিবহাল। আজকে মাহফুজ ভাই বলুক যে 5ই আগস্টের পরে বাংলাদেশে শান্তি বর্ষিত হচ্ছে, কোনো অপরাধ নেই, একদম আমরা নিশ্চিতে নির্ভেদ আছে। মাহবুব ভাই বলুক এই কথাটা, বলতে পারবেন? কেউ বলতে পারবেন? বলতে পারবেন না। কিন্তু সবাই চুপ, খালি কে জামাত চুপ, বিএনপিও চুপ, সবাই চুপ। কেন চুপ? সবার কি দরকার? ক্ষমতা দরকার। জি ডক্টর স্নিগ্ধা, আপনাকে ধন্যবাদ। আপনার কাছে আবারও আসবো। আমি এবার যেতে চাই জনাব মাহবুব কামালের কাছে। আপনাকে কিছু তথ্য দিয়ে রাখতে চাই। আমি ধারণা করছি যে এগুলো আপনার অবশ্যই জানা আছে। সেটি হচ্ছে মন্ত্রীদের জন্য 9,030 বর্গফুটের ফ্ল্যাট নির্মাণ করবে সরকার। মন্ত্রীপাড়ায় 3টি নতুন ভবন হচ্ছে, যার প্রস্তাবিত ব্যয় হচ্ছে 786 কোটি টাকা, যেগুলোর ছাদে সুইমিং পুল থাকবে এবং সরঞ্জাম কিনতে 3 কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে। ফ্ল্যাটের আসবাব আর পর্দা কিনতে রাখা হচ্ছে 20 কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে। এখন এই যে যেখানে দেশের 4 কোটি মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করছে, ঠিক এই মুহূর্তে এসে কি মন্ত্রীদের জন্য 800 কোটি, প্রায় 800 কোটি টাকা ব্যয়ে যে ফ্ল্যাট নির্মাণ হচ্ছে, এটি কি আপনি যুক্তিসঙ্গত মনে করেন? আমি এই ভাইয়ের একটা জিনিস অ্যাড্রেস করি। তারপর অবশ্যই। উনি বললেন যে আমরা কখনো মানবিক কখনো অমানবিক, এটা আমার গায়ে লাগছে। সেটা হচ্ছে দেখেন, এইটা আপনারা আমাদের মিডিয়া তো ধরেন এখন আজকে হেডলাইন করে যে আলোচনা করছে, তখন আমাদের বিষয়গুলো তো এরকম হেডলাইন করে পত্রিকা স্থানও পায় নাই, আলোচনা হয় নাই, সেটা বলতেছি শুনেন। আমাকে তাহলে কি এখন আমাদের করা উচিত নয়? না করলে সবসময় করা উচিত। আমার ক্ষেত্রে এটা প্রযোজ্য। যেহেতু এখন আমরা একটু না, এখন এটা তো একটা বিষয় যে এটা তো একটা বিষয়। এখন ধরেন হচ্ছে যে খুবই মানবিক হয়ে খুব হেডলাইন নিয়ে আলোচনা করতেছেন, আর এর আগে পত্রিকা বা মিডিয়াতে এক কলম স্থানও পায় নাই। তো তাহলে দুইটা তো অনেক ডিফারেন্স হয়ে যাচ্ছে না। আপনাদের আচরণ শিক্ষা নিয়েছি আমরা, এমন করতে চাই, আমরা সব আমলেই এটা করতে চাই, সেটা আর কি, সেটা ঠিক থাকে আর কি। সেখানে আপনার সহযোগিতা কামনা করি। আমার টার্নের সময় আপনারা খেয়ে ফেলতেছেন। সেটা হচ্ছে যে এই যে উনি বললেন না, এটা আমার ক্ষেত্রে প্রযোজ্য না। এই অর্থে 13 সালের পরে যখন বিএনপি এবং জামাতের বিরুদ্ধে নানা রকম অ্যাকশন হচ্ছিল, তখন আমি একাধিকবার আমার জাতনিমের পাতা কলামে যুগান্তরে লিখছি যে পলিটিক্যাল প্রবলেম শুড বি অ্যাড্রেস পলিটিক্যালি। পলিটিক্যাল প্রবলেমের কোনো মার্শাল সলিউশন নাই, কোনো মিলিটারি সলিউশন নাই, এভরিওয়্যার ইন দি ওয়ার্ল্ড। এটা একাধিকবার লিখছি আমি। এটা রাজনৈতিক সমস্যা, আওয়ামী লীগের কাছে এটা রাজনৈতিক সমস্যা। সো রাজনৈতিক সমস্যা যেহেতু রাজনৈতিকভাবে এটা মোকাবিলা করতে হবে, বেটার রাজনীতি দিয়ে এটাকে কমব্যাট করতে হবে। এটা মিলিটারি সলিউশন দিলে এইটা আরও খারাপ হবে, তাই হয়েছে কিন্তু। সুতরাং এটা আমার জন্য প্রযোজ্য না। এখন দেখেন, আপনি বলতেছেন না, কি বলবো, যে পাগলামি শুরু হয়েছে আর কি, বুঝছেন। ওই ইয়ের একটা কথা আছে, ওর নাম কি, আইনস্টাইনের একটা কথা আছে সুন্দর, যে দি ওয়ার্ল্ড ইজ অ্যান ইনসেন কি ওটা অ্যাসাইলাম অফ দি ইউনিভার্স। চমৎকার একটা হিরো করছে, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের যত পাগল আছে সবগুলি এখানে ডাম্পিং হয়েছে এই পৃথিবীতে, এবং এটা একটা পাগলদের কারখানা, সারা পৃথিবী, কিন্তু বাংলাদেশ না। উনি এটা হিউমার করে বলছেন। দেখেন এগুলি তো পাগলামি। আপনি যেটা বলতেছেন, আপনি জানেন অর্থনীতির অবস্থা কি এখন, আপনি কিছুটা বললেন। ইনফ্লেশনে সাউথ এশিয়ায় বাংলাদেশ হচ্ছে এখন হায়েস্ট শতকরা হিসাবে, এবং সেকেন্ড হায়েস্ট যে সে বাংলাদেশের প্রায় অর্ধেক। হ্যাঁ, তার নিজেরগুলি বুঝেন। জিডিপি 3 পয়েন্ট কত যেন, ইনভেস্টমেন্ট নাই, কিচ্ছু নাই, অর্থনীতির অবস্থা খুবই খারাপ অবস্থায়। অর্থনীতি অ্যাড্রেস করাটাই হচ্ছে এখন প্রাইম কনসিডারেশন। আমি তো মনে করি নির্বাচনের চাইতে অর্থনীতিটাও সাইমালটেনিয়াসলি দেখা উচিত ছিল, কিন্তু কেউ দেখতেছে না। এর মধ্যে কি হচ্ছে, এই যে এইসব তাহলে এই মুহূর্তে মন্ত্রীদের বিলাসিতার জন্য আসলে জনগণের টাকা অপচয় কেন করা হচ্ছে? কাকে খুশি করার জন্য আমি তো বুঝলাম না। যেমন ধরেন যে, কি আপনার মনে হয় যে বর্তমান উপদেষ্টা মণ্ডলী ভবিষ্যৎ সরকারের জন্য উপঢৌকন হিসেবে এই সিদ্ধান্ত রেখে যাচ্ছেন? অথবা এই যে ধরেন যে সরকারি কর্মচারীদের বেতন বাড়ানো, সমালোচকরা বলছেন, বলছি আমি, ওইটা বাদ দেন না, এই যে বেতন কাঠামো বেতন বাড়ানোর যে মানে উদ্যোগ নেওয়া হয়েছে আর কি, এইটাও তো আপনার সরকারি কর্মচারীদেরকে অ্যাপিজ করা, তাদেরকে সন্তুষ্ট রাখার একটা ব্যাপার। তো ফলে এগুলি পলিটিক্স অফ অ্যাপিজমেন্ট, এগুলি বহু চলছে, গত আমলেও চলছে। গত আমলে আমরা কি দেখছি, সেনাবাহিনীতে বরাদ্দ, তো পুলিশে বরাদ্দ, তো অমুক বরাদ্দ, এমুক কাজ অমুককে দিতে হবে, অমুক কাজ তমুককে দিতে হবে।
এগুলি করে 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 একটা অর্থনীতির অবস্থা খারাপ করে দিয়েছিল। এখন এই সরকার, আমি বারবার বলতেছি, দেখেন এই কম্পারেটিভ অ্যানালিসিস কখনো করব না, তাইলে কিন্তু আর আগে যেতে পারবে না দেশ, তাইলে ওইখানে থেমে থাকবে। হ্যাঁ, ওই সরকার করছে বলে আমরাও করব, এই চিন্তা থেকে বের হয়ে আসতে হবে। এখন মানে কি বলবো, দেখেন যেখানে এই যে এই সরকার কি 5ই আগস্টের পর থেকে কোনো একটা পাবলিক ইন্টারেস্টের যে ইস্যুগুলো আছে অ্যাড্রেস করছে? আপনি বলেন, একটা জিনিস অ্যাড্রেস করছে? এই যে মব চলতেছে না, মব যে চলতেছে, আমি কালকে একটা টেলিভিশনে বলছি যে 2জন হাই প্রোফাইলের লোক মব প্রতিষ্ঠা করছে, আর একজন হাই প্রোফাইলের লোক মবকে গ্লোরিফাই করছে। কীরকম? চিফ অ্যাডভাইজার, ওরা তো তোমাদের গ্রামে আছে বলে মবকে এনকারেজ করছে। চিফ কী বলে প্রেস সেক্রেটারি, উনি বলছেন এটা মব না, এইটা প্রেশার গ্রুপ, মবিস্টরা উৎসাহিত হয়েছে। আর চিফ প্রসিকিউটর বলতেছেন যে এটা মব বললে এটা জুলাই যুদ্ধের প্রতি এটা অবমাননা, কি জানি একটা বলছে আর কি, অর্থাৎ মবকে উনি গ্লোরিফাই করলেন। তাহলে 3জন হাই প্রোফাইল লোক, হ্যাঁ হাইয়েস্ট প্রোফাইলের লোক, তারা এই সমস্ত কথা বলতেছেন। এবং আমি তো বলি এখন মানে কি বলে, পাবলিক ইজ দ্য চিপেস্ট কমোডিটি ইন দ্য মার্কেট। বাজারে পাবলিকের মতো এত সস্তা পণ্য আর কিছু নাই, যেখানে সেখানে মেরে ফেলতেছে। যে তার কয়টা বলবো, আপনি গুলিবিদ্ধ যুবদলের নেতা মারা গেছে, ছাত্রলীগের এক নেতা 6 দিন নিখোঁজ থাকার পরে লাশ পাওয়া গেছে, ইসলামী ব্যাংক থেকে কর্মচ্যুত হয়েছে এক লোক, সে প্রতিবাদ করছিল ফেসবুকে, তার লাশ পাওয়া গেছে। প্রতিদিন 1টা 2টা 3টা 4টা 5টা লাশ হচ্ছে। এই যখন দেশের অবস্থা, তখন আপনি কি করতেছেন? মন্ত্রীদের জন্য আপনি বেহেশতখানা বানাইতে চাচ্ছেন। হ্যাঁ, এইটা ফার্স্ট না? আপনি যখন মবের কথা বললেন, আমি কি আরেকটা প্রশ্ন করতে বলেন, পারি এর মাঝে? সেটি বলেন। হলো জুলাই আন্দোলনকারীদের দায়মুক্ত করা হয়েছে 8 আগস্ট পর্যন্ত, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে 25 আগস্ট গাজী টায়ারের কারখানায় লুটপাট ও আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, এবং সেই ঘটনায় অনেক শ্রমিক মারা গেছেন। তাহলে এই যে এত শ্রমিক নিহত হলেন বা এই যে নিখোঁজ হলেন, এই বিচারগুলো আসলে কিভাবে করা হবে, নাকি ওনাদেরও দায়মুক্ত করা হবে? না, এর চেয়ে বড় কথা যে পুলিশ যে মারা গেল, পুলিশকে যে হত্যা করা হলো না, এই যে 5ই আগস্টের, এগুলির কি বিচার হবে? এগুলি তো বিচার হবে না, তারা হিউম্যান বিং না। তো এখন ওটা তো দায়মুক্তি দিয়েছে। হ্যাঁ, আমি সেটাই বলছি যে ইন্ডিমনিটি দেওয়া হয়েছে। তো কেন ইন্ডিমনিটি দেওয়া হবে? পুলিশের যে সমস্ত অন্যায় করছে পুলিশ, যেমন ওই একটা প্রেগনেন্ট পুলিশ না, যে বলতেছিল যে আমার পেটে বাচ্চা, সে তো নিশ্চয়ই গুলি চালায় নাই। সে কি গুলি চালাইছে? এই প্রেগনেন্ট অবস্থায় গুলি চালাতে পারে? তো তাকে তো মেরে ফেলছে, তার ফ্যামিলি বিচার চাইতে পারে না? অবশ্যই চাইতে পারে। তো এখন সব ক্রাইমেরই তো বিচার হওয়া উচিত। এখন দেখতে হবে যে অভ্যুত্থানের সময় যখন কিছু হয়েছে সেগুলি একটা দায়মুক্তি হইতে পারে। যে অভ্যুত্থানের একটা বিশৃঙ্খলা, হ্যাঁ আমি তো বলি যে 5ই আগস্টের পরে 7 দিনের বিশৃঙ্খলা মেনে নিব, কারণ 15 বছরের ক্ষোভ, এটার একটা আউটবার্স্ট হইতেই পারে। 15 বছরের ক্ষোভ একটা আউটবার্স্ট হইতেই পারে, আমি 7 দিন মেনে নিব। কিন্তু এটা মাস টুগেদার তো চলতে পারে না, আপনাকে তো রুল অফ ল এস্টাবলিশ করতে হবে, তাই না? তো এই যে আপনি কাউকে বিচারের আওতায় আনবেন, আবার কাউকে ইন্ডিমনিটি দিবেন, এটা তো হয় না। এটা সবাই বুঝবে যে এটা ইন্টেনশনাল। এবং দেখেন এই যে জুলাই শরৎ না, এইটা কেন গভর্নমেন্ট এত তাড়াহুড়া করতেছে, এবং কেন মরিয়া হয়ে ভোটের পক্ষে ক্যাম্পেইন করতেছে, এবং এটা তো আরপিও লঙ্ঘন করতেছে, স্ট্রেট ওয়ে। আপনি ভোটে দিছেন, আপনি ভোটে কেন দিছেন? আমরা জানতে চাচ্ছি যে মানুষ কি চায়, তো সেখানে আপনি চাপায় দিচ্ছেন যে হ্যাঁ চায় মানুষ, এইটা প্রমাণ করতে হবে। এটা হলো না। কেন হচ্ছে? এটা হচ্ছে যে একটা জুলাই শরৎটা এক ধরনের ডক্টর ইউনূস এবং তার অ্যাডভাইজারি কাউন্সিল এক ধরনের দায়মুক্তি হবে, কিন্তু এটা লাভ হবে না। দেখেন বাংলাদেশে কোনো ইন্ডিমনিটি কাজ দেয় নাই। বঙ্গবন্ধু কিলারদের ইন্ডিমনিটি দেওয়া হয়েছিল না? হয়েছে? কারণ বিচার হয় না তাদেরকে। শেখ হাসিনা তো আইসেই প্রথমেই তো এইটা বাতিল করে দিছে, তাই না? এবং এই সমস্ত জিনিস বাতিল করতে কিন্তু 2/3 মেজরিটি লাগে না, সিঙ্গেল মেজরিটিতে হয়। 2/3 মেজরিটি লাগে যদি এমন কোনো বিল যেটা সংবিধানের মৌলিক স্পিরিটের সাথে কন্ট্রাডিক্ট করে, সেইটা 2/3 মেজরিটি লাগে। যেমন প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে পার্লামেন্টারি ফর্মে আসছিলাম 91-এ, সেইটার একটা গণভোট লাগছে, সেইটার একটা 2/3 মেজরিটি লাগছে, কারণ বিএনপি আওয়ামী লীগ সবাই মিলে এটা করছে। কিন্তু এই যে ইন্ডিমনিটি যে বাতিল করছিল, এটা তো সিঙ্গেল মেজরিটিতে বাতিল করে দিচ্ছে, তারপরে বঙ্গবন্ধু কিলারদের বিচার হয় নাই, হয়েছে তো। ইন্ডিমনিটি দিয়ে কী লাভ? ব্যাপারটা হচ্ছে পলিটিক্স উইল ডিটারমিন কী ঘটবে না। সেই মুহূর্তে পলিটিক্সটা ডিটারমিন, আইন কী আছে না আছে এগুলি কোনো ব্যাপারই না বাংলাদেশে। হ্যাঁ, আইনে কী আছে বা সংবিধানে কী আছে এইটা কোনো ব্যাপার বাংলাদেশে। সংবিধান চেঞ্জ করতে 2 মিনিটও লাগে না, 3 মিনিটের মধ্যে 4th অ্যামেন্ডমেন্ট হয়েছে, 3 মিনিটের মধ্যে
75 সালে এই যে বহুদলীয় গণতন্ত্র থেকে যে কি বলে যে একদলীয় শাসন আসলো, হ্যাঁ 3 মিনিট রাখছে, একটা হোল সিস্টেম চেঞ্জ হয়ে গেছে। আর আপনি বলতেছেন যে জুলাই সনদে এটা সংবিধানে থাকলে আমরা বেঁচে যাব, আমরা হয়ে যাব, নেভার। ওই মুহূর্তের পলিটিক্স কি হবে, যেমন কথার কথা, এটা হাইপোথেটিক্যাল, ধরেন কথার কথা আওয়ামী লীগ রিটার্ন করলো, ধরেন কথার কথা, আমরা চাই না এই মুহূর্তে আসুক। এখন কি হবে তাহলে আওয়ামী লীগ আসলে? তো এভরিথিং তো বাতিল হয়ে যাবে, সব কিছু বাতিল হয়ে যাবে, তখন সাদ্দাম হয়ে যাবে হিরো। হ্যাঁ, তো ফলে এগুলি বলে লাভ নাই, উই মাস্ট টক সেন্স। হ্যাঁ, আমরা মানে সেন্সিবল হইতে হবে। হ্যাঁ, এবং এইটা খুব জটিল জায়গায় চলে গেছে দেশ। আমি কিছুদিন একটা টক শোতে বলছি, দেখেন আমাদের যে রোগ না, এইটা একটা হলিস্টিক ট্রিটমেন্ট দরকার। হলিস্টিক ট্রিটমেন্টটা হচ্ছে আপনার রোগীর সব কিছু বিবেচনা করে, তার সাইকি, তার বিহেভিয়ারাল প্যাটার্ন, তার অতীত, এই সব কিছু মিলায় একটা ট্রিটমেন্ট আছে, যেগুলো হলিস্টিক। আমাদের রাষ্ট্রের যে রোগ না, এইটা কিন্তু এই টোটকা, তারপরে ওই যে কী কয় যে একটা সার্জারি করে দিলাম, লাভ হবে না। এইটা এন্টায়ার রাষ্ট্রটার চরিত্র পাল্টায় গেছে। জি, আপনি যখন আওয়ামী লীগের কথা টানলেন, আমি আওয়ামী লীগ নিয়ে আপনাকে একটি প্রশ্ন করতে চাই। সব দল, যতগুলো দল রয়েছে, সবাই তো আসলে গণতন্ত্রের কথা বলে। তাহলে এই যে একটি বড় দল এবার নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না, এখানে কি গণতন্ত্র ক্ষুণ্ণ হচ্ছে না? এখন বলবো কি এটা স্বৈরাচারের দোষ। দেখেন, আওয়ামী লীগ তো একটা পার্সেন্টেজকে রিপ্রেজেন্ট করে না। আমরা যদি গত 91 থেকে 2009 পর্যন্ত যদি আমরা করি, এই ভোটিং এই প্যাটার্নটা যদি আমরা অ্যানালিসিস করি, তাহলে দেখা যায় অলওয়েজ আওয়ামী লীগ হচ্ছে অ্যারাউন্ড 40%, অ্যারাউন্ড 40%, কিছু কম কিছু বেশি। এবং 2009-এ কত 48%, যাই হোক, ওইটা বলে যে ইঞ্জিনিয়ারিং করছি, যাই হোক, এমনি অ্যারাউন্ড 40% আওয়ামী লীগের ভোট। এখন ধরেন কথার কথা, 5th অগাস্টের পরে আওয়ামী লীগের কিছু ড্যামেজ হয়েছে, ইমেজের ড্যামেজ হয়েছে ইত্যাদি, এটা কত কমছে? যদি 10%ও কমে তাহলে তো 30%। এই 30% লোককে বাইরে রেখে ইলেকশন করলে এটা কি অন্তর্ভুক্তিমূলক হইল? ক্রিমিনাল যারা ক্রাইম করছে তাদের তো বিচার হচ্ছে, তারা তো ছাড় পাচ্ছে না, তাই না? তো তাদের তো বিচার হচ্ছে, কিন্তু যারা আপনি গ্রামে যান, একটা বুড়া লোককে জিজ্ঞাসা করেন, যার বয়স 85-80, ভাই কারে ভোট দিবেন? বলবে কি জানেন, ওই 54 সাল থেকে নৌকায় ভোট দিতেছি, বঙ্গবন্ধুরে ভালোবাসি। দেখবেন গ্রামে গিয়ে জিজ্ঞেস করে বুড়া লোকগুলিকে। তো ফলে এই লোকগুলো তো ইনোসেন্ট, তাই না? এই লোকগুলো তো কোনো দোষ করে নাই, সে তো ক্রাইম কিভাবে করতে হয় এটাই জানে না। ঠিক আছে, ধন্যবাদ। তো ফলে এটা না, যেটা বলতেছিলাম, এখন এটা হলিস্টিক ট্রিটমেন্ট দরকার। এই রাষ্ট্রটাকে বুঝতে হবে, রাষ্ট্রটার যে কতগুলি মৌলিক পরিবর্তন হয়ে গেছে, হ্যাঁ, এটা বুঝে আপনাকে পলিটিক্সটা করতে হবে, তা না হলে লাভ নাই, এইসব করে কোনো লাভ নাই। জি, এবার আমি জনাব মাহফুজুল হকের কাছে যেতে চাই। আপনাকে একই প্রশ্ন করব, কিন্তু সেটার উত্তর খুবই শর্টলি চাই বা ছোট করে চাই, যেটি আমাদের পরবর্তী মন্ত্রীদের জন্য যে এই যে প্রায় 800 কোটি টাকার ফ্ল্যাট বানানো হবে বা 3টি বাড়ি বানানো হবে, আপনার কি মনে হয় এটি আসলে পরবর্তীতে যারা ক্ষমতায় আসবেন তাদের খুশি করবার জন্য কি? জি, ধন্যবাদ আপনাকে। আমি মনে হয় যে এটা অবশ্যই, আমার কাছে মনে হচ্ছে এটা অপ্রয়োজনীয়, কোনো দরকার ছিল না, শুধু বিতর্ক তৈরি করা, নিজেদেরকে বিপদমুক্ত রাখার জন্য কি এমন কিছু হতে পারে? কাউকে সন্তুষ্ট করার জন্য হতে পারে। জামাত ইসলাম তো ঘোষণা দিয়েছে যে সরকারি কোনো সুযোগ সুবিধা গ্রহণ করবে না এমপিরা নির্বাচিত হলে। না, তো এই জন্য আমরা তো এটা চাই না। আমরা তো আমাদের ভাড়া বাসায় থাকতে আনন্দ ফিল করতেছি, আমাদের সমস্যা নেই, আমাদের তো এরকম লাক্সারিয়াস লাইফ লিড করার তো আমরা অভ্যস্ত না। আমরা দেখছেন না যে এখন যারা এই হলফনামায় দেখছেন না, হাজার কোটি টাকা প্রতিবাদ করবেন? হ্যাঁ, আমরা মনে করি এটা সরকার, মানে এই সরকার শেষ মুহূর্তে এসে কিছু কাজ করতেছে যেটা তাকে বিতর্কিত করে ফেলতেছে, এবং এটা কেউ ইন্টেনশনালি হোক বা সরকারকে বিপদে ফেলানোর জন্য হোক, এগুলো করতেছে, এটা কোনোভাবে কাম্য না। সরকার একটা, যেহেতু জুলাই বিপ্লবটা হয়েছে ছাত্র জনতার রক্তের উপর দিয়ে, 1000-2000-এর মতো ছাত্র জীবন দিয়েছে, জনতার জীবন দিয়েছে, প্রায় 30-35 হাজার আহত, পঙ্গুত্ববরণ করছে, এখনও তারা চিকিৎসা পাচ্ছে না। আপনি দেখতেছেন, আজকেও আমি একটু আগেও দেখলাম আমার হাতিয়াতে শহীদ রিটনের সন্তান হাসপাতালে কাতরাচ্ছে। এরকম অসংখ্য আহত পঙ্গুত্বরা মানে চিকিৎসার অভাবে এখন দুঃখে মরতেছে। তাদের জন্য কিন্তু প্রপারলি ট্রিটমেন্টের ব্যবস্থা করা হয় না, পুনর্বাসনের ব্যবস্থা করা হয় না। তাহলে সেই জায়গায় এসে সরকার যেগুলোকে অগ্রাধিকার
যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোকে ইম্পর্টেন্স না দিয়ে নন ইম্পর্টেন্সকে ইম্পর্টেন্স বানিয়ে মানে জনগণকে বিতর্কিত করতেছে বা জুলাই বিপ্লবকে বিতর্কিত আপনি করতেছে যেমনটি কিনা বলছেন যে সেটা আমরা মনে করি যে এটা জুলাই যারা কোনোভাবে আহত কাম্য না। হয়েছেন তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়নি, আবার দেশের করা হয় না, মানুষেরও মানে অনেকের করা হয়েছে, কিন্তু অনেকের করা যেভাবে হয়নি। যে স্কেলে সবাইকে যেভাবে ইয়ে হওয়া দরকার ছিল সেই জায়গায় সরকার যেতে পারে না। আবার দেশের অবস্থা এখন করুন, দেশের যারা রয়েছেন মানুষ, তাদের জন্য আসলে কিছু না করে এই যে আসলে মন্ত্রীদের জন্য ফ্ল্যাট করা হচ্ছে, আপনার কাছে কি মনে হয় এটিই কি গণতন্ত্র, এটি কি ইনসাফ, এটিই নতুন বন্দোবস্ত, জুলাই রক্ত আত্মত্যাগ? আমি তো আপনাকে প্রথমেই বলছি আপনাকে যে এটা সরকার মানে নন ইম্পর্টেন্সকে ইম্পর্টেন্স দিয়ে মানে নিজেরা বিতর্কিত হচ্ছে, জুলাই বিপ্লবকে বিতর্কিত করতেছে বা জুলাই যোদ্ধাদেরকে বিতর্কিত করতেছে। এটা কোনোভাবে এটা কারো মানে ইন্টেনশনালি হয়ে থাকলে জুলাই যোদ্ধাদের জন্য কিন্তু ফ্ল্যাট বরাদ্দ হয়েছে। হ্যাঁ না, জুলাই যোদ্ধাদের জোটটাকে আমি ভিন্ন স্কেলে দেখেছি। সেটা হচ্ছে যারা মানে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের পরিবার যদি মানে প্রধান উপার্জনক্ষম ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়, তার যদি অন্য উপায় না থাকে, তারা যদি আবার রাস্তাঘাটে থাকে, সেটা তো আমাদের কাছে কাম্য না। তাহলে সেটার জন্য স্পেশালি যদি এই কথাতে মানে আমি কি করতে পারি? অবশ্যই, অবশ্যই। না, জাস্ট একটা প্রশ্ন যে এই যে জুলাইয়ের ক্ষেত্রে মানে আপনাকে মানে আপনি দেখেছেন যে আপনি নিশ্চয়ই অবগত আছেন যে একটা আই হসপিটাল আছে, সেই আই হসপিটালে দেখা গেছে যে তারা সেখানে যে তাদের সংসার থেকে শুরু করে প্রতিবেদন আছে, সকল কিছু সেখানে তারা মানে পুরো হসপিটালটা একটা মানে ডর্মে পরিণত হয়েছে। এই প্রক্রিয়াটা কি আপনার কাছে সঠিক মনে হয়? না, আমার কাছে সঠিক মনে জি, হয়। thank you. আমার কাছে অবশ্যই সঠিক মনে হয়। আমি মনে করি যে আসলে সিস্টেম কাজ না করলে আপনি যদি মানে neurosurgeon hospital ও কিন্তু একই অবস্থা হয়েছে। অন্যভাবে যদি বিষয়টাকে যেভাবে সমাধান করা দরকার সেভাবে সমাধান না করে আপনি যদি অন্যভাবে সমাধান করার চেষ্টা করেন, তাহলে সেটা কারো কাছে গ্রহণযোগ্য হবে না এবং সেটা বিতর্ক তৈরি করবে। এবং সেটা অবশ্যই যারা কর্তৃপক্ষ তাদেরকে এই সমস্যাটা সমাধান করতে হবে। যার আপনি ধরেন আমি বললাম যে সবাইকে তো ফ্ল্যাট দিয়ে দেওয়ার দরকার নাই, সবাইকে তো বাড়ি বানায় দেওয়ার দরকার নাই। কার কি নিড, কার নিডটাকে অ্যাসেসমেন্ট করেন, কার কি সমস্যা আছে সেটা সমাধান করেন। যার দরকার তাকে দেন, যার দরকার নাই তাকে তো পুরস্কার হিসেবে দেওয়ার দরকার নাই। এটা সব সময়ের জন্য। পুরস্কার হিসেবে যদি দেওয়া হয়, যেমন ওসমান হাদির ভাইকে আপনার বাইরে যে পররাষ্ট্র হিসেবে দেওয়া হলো, হ্যাঁ, বা এই যে এখন কোটি, আমার কাছে তো মনে হয় যে আসলে টাকা দিয়ে তো এগুলো রিপ্লেসেবল না, অসম্ভব, তাই না? কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই যে পররাষ্ট্র অধিদপ্তরের মতো একটা স্কিলফুল জায়গাতে যদি আমি যার ওই স্কিলটা নাই তাকে যদি সেখানে বসে, সেটা কি যৌক্তিক হয়? সেটা যৌক্তিক না, অবশ্যই যৌক্তিক না। কিন্তু কথা হচ্ছে যে এটা যে আজকে নতুন হচ্ছে আমাদের সিস্টেমের মধ্যে, আমরা যদি হঠাৎ করে আসি একদম ইউটোপিয়ান চিন্তা করি, হঠাৎ করে আমরা সব ভালো হয়ে যাবো, কোনো ধরনের ইয়া নাই, আমার অতীত কোনো ব্যাকগ্রাউন্ড নাই, ইয়ার ব্যাকগ্রাউন্ড নাই, তা আমি হঠাৎ করে চিন্তা করলে তো হবে না। আমি যেতে চাই ডক্টর স্নিগ্ধার কাছে। আমি নিশ্চয়ই আপনি তাসনোভা জেবিনকে চিনেন এবং তিনি এনসিপিতে ছিলেন, একসময় পদত্যাগ করেছেন। তিনি তার ফেসবুকে একটি পোস্ট করেছেন, সেখানে তিনি যেটি লিখেছেন আমি আপনার সাথে একটু শেয়ার করতে চাই। হওয়ার কথা ছিল গণঅভ্যুত্থানের নেতা, হয়ে গেছে ওবায়দুল কাদের আর শামীম ওসমান। এত মানুষের রক্তের উপর দাঁড়িয়ে এক একজন উদ্যত বেয়াদব হইছে। এরপরে তিনি আর একটি লাইন লিখেছেন যে এক একজনের বক্তব্য দেখতেছি আর নিজেকে বিশ্বাস করাচ্ছি জুলাই গণঅভ্যুত্থানের গর্ব থেকে কোন লেভেলের ধান্দাবাজগুলো এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন। আপনার কাছে আমার প্রশ্ন, এখান থেকে কি মনে হয় তিনি কোন ভিত্তিতে আসলে এমন পোস্ট করলেন এবং কি বুঝাতে চাইলেন? বন্যা, আপনার এই প্রশ্নের উত্তরটা আমি দিচ্ছি যেহেতু এটা একটা লাইভ টেলিকাস্ট, কিন্তু আমি ব্যক্তিগতভাবে এই বিষয়টা আমার ডে ওয়ান থেকে আমার এটা খুবই অবজেকশনেবল একটা বিষয়। এখানে মাহবুব ভাই আছেন, আমি এটা অনুরোধ করব সাংবাদিকদেরকেও, সকলকে। গত 1.5 বছর আমি ক্লান্ত, কবে কখন একটা রাষ্ট্রের আলাপের বিষয়বস্তু ফেসবুক কেন্দ্রিক হয়ে যায়। সেটি আসবে হচ্ছে প্রজ্ঞাপন আকারে, সে বিষয় নিয়ে আমি আলাপ করব, আসবে হচ্ছে পত্রিকার কলামে আমি আলাপ করব, আপনার হবে আপনি সংবাদ সম্মেলন করবেন, আমি আলাপ করব। আমি এই বিষয়টি নিয়ে এতটাই বিব্রত বোধ করি যে এখানে শুধু তাসনুভা জেবিন না, আমি দেখেছি কন্টিনিউয়াসলি উপদেষ্টারাও বসে বসে ফেসবুকে পোস্ট দেন এবং সেই পোস্ট নিয়ে আমাদের আলাপ করতে হয়। দ্যাটস রিয়েলি ইনসেন। মানে আমার কাছে এখন মনে হয় যে মানে এইটা তো আমি মানে পৃথিবীর কোনো সভ্য রাষ্ট্রেও কিন্তু এরকম ঘটনা ঘটে না। টুইট করে প্রেস সচিব তো নিয়মিত পোস্ট করেন, উনি পোস্ট দেন, প্রধানত উপদেষ্টা প্রেস সচিব। মাহফুজ আলমের ইয়াতে আমি সরাসরি বলছি, উনি তাহলে কি সিদ্ধান্ত, কি প্রেস নোটে যাবে, কি স্ট্যাটাস দিবে সেটাই ইয়ে করতেছেন। শোনেন, আমার যেটা মানে বিরক্তের বিষয়, ধরেন ওনারা কে জোট করবেন, কে জোট থেকে বের হয়ে যাবে না, আমি এটা সংবাদ সম্মেলনের মাধ্যমে জানবো। কারণ কি, এটা নিয়ে আমি আলাপ করার পর কিছুক্ষণ পরে আবার বলবে কি যে এটা তো আমরা বলি নাই, এটা কই পাইলেন, এটার সোর্স কি? আরে মহাবিপদে পড়ে গেলাম।
আপনি একবার এদিকে যান, একবার ওদিকে delete-ও যান। করা যায়, তাই না? হ্যাঁ, সেজন্য আমি বলেছি যে এই বিষয়টা আমি আপনার প্রশ্ন উত্তর দিব, কিন্তু আমি এই বিষয়টাকে নিয়ে পরিশ্রান্ত এবং একজন শিক্ষক হিসেবে আমার দায়িত্ব। আবারও আমি বলতে চাই যে এগুলো একটা দেশ সামাজিক যোগাযোগ মাধ্যম দিয়ে চলে না, একটা দেশ অনলাইন দিয়ে চলে না, একটা দেশ বসে বসে না কোনো রাজনৈতিক দলের বট বাহিনী দিয়ে চলবে, না কোনো টিকটকারদেরকে চেয়ে দিয়ে চলে। দেশ কিন্তু দেশ দিয়ে চলে, এটা মাথায় রাখাটা খুব জরুরি। সম্ভবত ভুলে গেছে আমাদের ইয়াং জেনারেশন, অল অফ এ সাইডের অনেক এম্পাওয়ার হয়েছে। তো ফেসবুক ইজ ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর দ্যাম, বা আপনার অন্যান্য জায়গায় এটা হতে পারে, বাট আমরা সবাই কিন্তু মানে দেশ কিন্তু এভাবে মানে চলবে যে রাষ্ট্র এভাবে চলবে, আমার ইকোনমি কই যাবে, আমার কোথায় যাবে, এগুলো নিয়ে আমি পরিশ্রান্ত হয়ে গেছি। এটা আমি অবজেকশন জানালাম। তাসনুভা জামিনের কথা যে আপনি বললেন, অবশ্যই আমি তাসনুভা জামিনকে চিনি, যেহেতু উনি একটি দলের সাথে ছিলেন। ওবায়দুল কাদের হবে না তো কি হবে? আমার কথা না, শোনেন, আমার খুব প্রিয় একজন দার্শনিক আছে, নিৎসের একটা খুব দারুণ একটা ডায়লগ আছে, মনস্টারের সাথে যুদ্ধ করতে করতে নিজেই মনস্টার হয়ে যেতে হয়। খুবই চমৎকার, আমি পড়ছি হ্যাঁ, এটা। ভেরি 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 সিগনিফিক্যান্ট। আমার ইদানিং মনে হয় শুধু এটা না, আমি একদম এবার এটা হয়তো বা মাহফুজ ভাই আপনি পার্সোনালি নেবেন না, এবার যে জোটে, যেহেতু আপনাদের জোটে যে তারা যুক্ত হয়েছে, এখন জোট সঙ্গীকে রক্ষা করতেও না আপনি রাগ হতে পারেন। ফ্যাক্টরটা হয়েছে কি, এই পুরো প্রক্রিয়াটা এখন এরকম হয়েছে যে এরা লীগের ভাষায় কথা বলে, লীগ যা যা করে এরা ওই ভাষায় কথা বলে। যেমন একটু আগে মাহফুজ ভাই কি সুন্দর বললেন, আমরা লাক্সারিয়াস লাইফ পছন্দ করি না। এখন আমি মনে করাই দিই আপনাকে, সেটার কারণ কি এরকম কিছু হতে পারে যে তারা একসময় ছাত্রলীগে ছিলেন তাই? না সেটা তো এটা তো আমি কি বলবো, তারা গুপ্ত সুপ্ত অনেক কিছু হতে পারে, এই জন্য আমি আলাপে এখন গেলে তো আরেক দিকে চলে যাবে। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে মাহফুজ ভাই বললেন তারা লাক্সারিয়াস লাইফ পছন্দ করে না, কিন্তু মাহফুজ ভাই আপনি যাদের সাথে জোট করেছেন, আপনার জোটের সফর সঙ্গীরা এরকম আছে যারা মানে মনে করেন পিচি পিচি মানুষ, মানে সদ্য বের হয়েছে, তারা এমন শোডাউন দিছে তাদের নির্বাচনী এলাকায়, তারপর বলছে আমার বাপদাদারই এত অর্থ আছে। হ্যাঁ, বাপদাদারে, ওনাদের মনোনীত প্রার্থী, জোট সঙ্গীর মনোনীত প্রার্থী সার্জিস আলম এই কথা বলেছেন না, ডিজিটাল ফুটপ্রিন্টে পাবেন না, যে আমার বাপদাদার এত অর্থ আছে যে এটা কোনো ব্যাপারই না, আমি যে শোডাউনটা দিতে পারি। গেল। আচ্ছা, তারপরে আপনি দেখবেন যে আমি তো এটা মানে না বলতে তো মানে না, খুব মজা, মনে করেন চাঁদাবাজি, চাঁদা চায়, ভালো কথা, মাদ্রাসার জন্য হাদিয়া চাই, আমি কোনো ডিফারেন্স পাই না, ডিফারেন্স তো আছে আপনার। আসতেছি না, ব্যাপারটা হচ্ছে কি, একটা হচ্ছে ইমোশনালি ফোর্স, আরেকটা হচ্ছে পলিটিক্যাল ফোর্স, বোথ আর দ্য ফোর্স। ফ্যাক্টটা হচ্ছে বোথ আর দ্য ফোর্স ইন টার্মস অফ ফোর্স। বুঝাতে পেরেছি? আমার কথা হচ্ছে আমি ওই আলাপটাতে আসতেছি, আপনার প্রশ্নটাতে আমি দিচ্ছি, আমারটা একটু শেষ করে আসি। যেমন মনে করেন আপনি ডিল করছেন কি, আপনার ভাষা দেখবেন, ধরেন ওনাদের যে ভাষা, এই ভাষাগুলো খেয়াল করে দেখবেন যে ভাষার মধ্যে আমি প্রায়ই পাই যে একটা থ্রেট। মনে করেন আমি দেখলাম কেন্দ্রে যদি কোনো কিছু হয়, জামাতের নেতারা বলেছেন হাত পা গুড়িয়ে দিবেন, ভেঙে দিবেন। আমি ঠিক বুঝলাম না। আবার বিএনপিকেও বলবো, মানে আমার তো যেহেতু আমি কোনো দল করি না, আমি সব জায়গাতেই বলছি, মানে ভাষাগুলো কি হচ্ছে। তারপরে আপনি বলতেছেন 72 ঘন্টা আগে থেকে যে কেন্দ্র পাহারা দিবেন। কেন রে ভাই, আপনি কি চৌকিদার না পাহারাদার? কেন্দ্র পাহারা দেওয়ার কথা কার? আইন শৃঙ্খলা রক্ষা ইসিকে করেন, তাকে যে থ্রেটেন করেন, চিফ অ্যাডভাইজারকে যে বলেন, আপনি যদি নিশ্চয়তা না পান আপনি সেটা বলেন। আপনি কি করে নিশ্চিত হবেন যে কালকে আমি যে ওখানে দাঁড়াবো না, আপনি যদি জানেন আমি আপনার দলের ভোটার না, আপনি আমার হাত পা ভেঙে দিবেন না? এবং এরা হচ্ছে আমাদের সংসদে যাওয়ার প্রার্থী। এই হাত পা ভাঙার কথাগুলো কারা বলতো? লীগ বলতো। তাহলে ওই ভাষাটা আপনি রিপ্রোডিউস করছেন। খুবই অদ্ভুত। আমাদের জামাতের নেতা গতকালকে তার নির্বাচনী প্রচারণায়, আমি উইথ ডিউ রেসপেক্ট তার নাম নিচ্ছি না, উনি একজন নির্বাচনী প্রার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কালকে কি হয়েছে আপনি বলেছেন, আগে ডাকসু কোড অ্যান্ড কোড, ডাকসু কি ছিল? ডাকসু হচ্ছে মদের আড্ডাখানা এবং কোড অ্যান্ড কোড বেশ্যাখানা ছিল। কি ভাষায় কথা বললেন আপনি? আমি তো জানি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম হয়েছে। ক্ষমা চেয়েছে, এই কথাটা আসলো কি করে? প্রশ্নটা আমার সেটা। আপনি ডুইং এ মিস্টেক এবং যখন এটা রিপারকেশন এবং ক্ষমা, কালকে আওয়ামী লীগ ক্ষমা চাচ্ছে,
মাপ- তাহলে কি মাপ- আমি এখন তাহলে যা কি ইচ্ছা মাপ? বলে পরে ক্ষমা চাইলে দর্শক কি আমাকে মাফ করবেন, আপনারা কি আমাকে মাফ করবেন? না না, এটা কি মাপ? এখন মনে করেন তাহলে তাহলে ঠিক আছে, তাহলে তো এখন মানে সহজ হিসাব মনে করেন আপনার এই যে জুলাইয়ে এতগুলো মানুষ মারা গেছে, আমরা সবাই ওখান থেকে মাপ করে দিই, মাপ চাইলে মাপ। গল্প কি এরকম কি না? জি, ডক্টর স্নিগ্ধা, আপনাকে প্রবলেম ধন্যবাদ। ইজ দেয়ার, আসেন আমার কাছে আসেন। উই নিড টু সলভ দ্য প্রবলেম। সো আমি যেটাকে প্রবলেম পাচ্ছি সেটা হচ্ছে যে আপনি একটা অসুস্থ সংস্কৃতিতে গেছেন ভাই। প্লিজ, আমরা নয়া বাংলাদেশের স্বপ্ন দেখেছি, নতুন বাংলাদেশটা চাচ্ছি। আপনার ভাষা, আপনার মানবিকতা, আপনার শ্রদ্ধাবোধ জরুরি। সেটা অবশ্য বোধ সব দিক থেকে জি, আমি একা চাইলেই আমি কিন্তু আমি একা চাইলেই হবে না। আমি আপনাদের কাছে আসবো এবার জনাব মাহবুব কামালের কাছে যেতে চাই, একই বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। যেমন আমাদের ডক্টর স্নিগ্ধা নামটি নেননি, কিন্তু আমি নাম নিতে চাই। জামায়াত নেতা শামীম আহসান তিনি বলেছিলেন যে ডাকসু মাদকের আড্ডাখানা, এবং আমি যদি বলি আমার দর্শকরা আসলে কিভাবে নেবেন, তারপরেও আমি শব্দটি বলতে চাই যে বেশ্যাখানা ছিল, কিন্তু শিবির এসে সেটি ঠিক করেছে। তিনি তো একজন প্রাক্তন স্টুডেন্ট, এবং আমি এই যে তিনি বললেন শিবির এটি ঠিক করেছেন, আপনি যে প্রাক্তন স্টুডেন্ট, আপনার কাছে এই বক্তব্যটা আসলে কেমন মনে হয়? জি শুনেন, এটা আসতেছি। আমাকে বলছেন জি, না? আপনাকে আগে বলছি, তারপরে আমি জনাব মাহবুব কামালের কাছে যাব। যা আমি তো- দুঃখিত, সিকোয়েন্সটা ব্রেক করার জন্য আপনার কাছে যেতে চাই। যে ঠিক আছে, একটু ছোট করে জানতে চাই। আমরা এটার প্রতিবাদ জানিয়েছি, এবং হচ্ছে আপনি দেখছেন ডাকসু থেকে কালকে এটার প্রতিবাদ জানানো হয়েছে, এবং হচ্ছে যে উনি পরবর্তীতে উনি একটা বক্তব্য দিয়েছেন, এটার জন্য ক্ষমা চেয়েছেন, আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন। আমরা মনে করি যদি যারা মানে অবশ্যই সে যদি এটাতে মানে জি, আমি ইয়া আমার না উত্তর হয় সেটার পেয়েছি, জন্য আমি আমার বলবেন। উত্তর পেয়েছি। হ্যাঁ। এবার আমি আবার আমার সিকোয়েন্সে ফিরতে চাই, জনাব মাহবুব কামালের কাছে ফিরতে চাই। আপনার কি মনে হয় এই যে শিবির আসার আগে যারা এর আগে ডাকসুর বিভিন্ন পদে ছিলেন, তারা কি ডাকসুকে এরকম বেশ্যাখানায় বানিয়ে রেখেছিলেন ইচ্ছাকৃতভাবে? শুনেন, ডাকসুর তিনটা ডাকসু সাথে আমি নিবিড়ভাবে জড়িত। 79-এর ডাকসুতে আমি নির্বাচনী প্রচারণা কমিটি দিয়েছিলাম, 80-তেও তাই, 81-এও তাই। দেখছি, দেখেন এই 79-এর ডাকসু আমার এখনও এত চমৎকার একটা ডাকসু ছিল। একটা 7 দিনের একটা কালচারাল ইয়ে করছিল, মানে কি বলে যে আয়োজন করছিল কালচারে। এই যে কবিতা আবৃত্তি, গান, ডিবেট, উপস্থিত বক্তৃতা, এই সেই ডিবেটে আমি করছি, আমি শ্রেষ্ঠ বক্তা হয়েছি, এগুলি এটা দোজ ওয়ার দি ডেজ। হ্যাঁ, তো এখন কীভাবে বলে যে এটা, এই যে আমার তো মুখেই আসে না যে পতিতালয় বা ইত্যাদি, মানে সারপ্রাইজিং। দেখেন, এটার সাথে যুক্ত করে আমি বলতেছি, কেন বললাম যে আমাদের হলিস্টিক ট্রিটমেন্ট দরকার। এই নির্বাচনে একটা দল বলতেছে, তার প্রার্থীরা যে প্রার্থীও বা তাদের দলের শুভাকাঙ্ক্ষীরা বলতেছে যে কবরে গিয়ে বলতে পারবেন যে দাঁড়িপাল্লায় ভোট দিছি বা ভেস্তের টিকিট এইসব। আর একটা দল বলতেছে শিরকের কারণে ভূমিকম্প হয়েছে। দেখেন, একটা আধুনিক রাষ্ট্র, হ্যাঁ, আমরা তো উই আর লিভিং ইন এ মডার্ন স্টেট, তাই না? একটা আধুনিক রাষ্ট্রে দুই প্রধান প্রতিদ্বন্দ্বী দলের দুই নেতা, বড় নেতা, তারা ধর্মীয় ব্যাপারটাকে নিয়ে এসে মানুষকে এটা ক্যাশ করতে যাচ্ছে। তারা বলবে যে আমাদের ম্যানিফেস্টো আমরা এইভাবে শিক্ষা ব্যবস্থা করব, আমরা এইভাবে হেলথ সিস্টেম করব, আমরা এইভাবে লেখাপড়া এগুলি বলবে, আমরা এইভাবে বিজ্ঞান মনস্ক মানুষ তৈরি করব, আমরা এইভাবে মডার্ন আউটলুক তৈরি করব, আমরা কি বলে যে জাতিতে হব বাঙালি বা বাংলাদেশি, আর আমাদের আউটলুক হবে মানে গ্লোবাল। এইভাবে একটা জাতিকে আমরা গড়ে তুলব। কিন্তু বলতেছি কি, বেহেশতের টিকিট একটা, আর একটা হলো শিরকের কারণে ভূমিকম্প হয়েছে। ইন্দোনেশিয়া আর জাপানে তো হচ্ছে সবচেয়ে বেশি ভূমিকম্প তাই না? হয়, যদি আমি ভুল না করি। না। তাহলে কি সেখানে সেরকম সবচেয়ে বেশি হয়? সেটি তো বলতেছি, আমাদের দেশটা কোথায় চলে গেছে। নির্বাচনে জেতার জন্য এত চিপ সেন্টিমেন্টাল ইমোশনাল জিনিস ব্যবহার করা হচ্ছে, এবং যে দুইটা দল এখন এই যে দলের শীর্ষ নেতারা এই কথা বলছেন, এটি কি মাঠ পর্যায়ে প্রভাব ফেলবে না? আপনার কি মনে হয়? পড়তেছে তো আমাদের দেশে। শুনেন, আমাদের দেশে অধিকাংশ মানুষ কি, অধিকাংশ মানুষ শিক্ষিতের হার কত বলেন আপনি? এইখানে তো ম্যাক্সিমাম শিক্ষিত লোক খুবই কম, তারপর হাফ এডুকেটেড আছে, কোয়ার্টার এডুকেটেড আছে, একেবারে ইলিটারেট আছে, স্বাক্ষর জ্ঞান নাই, এরকম বহু আছে। তো ফলে মানুষকে মোহাবিষ্ট করার জন্য বা মানুষকে কি বলে যে তার ইমোশনকে ব্যবহার করে, ধর্মীয় ইমোশনকে ব্যবহার করে ভোট চাওয়া, এটা অপরাধ রীতিমতো, এটা রীতিমতো অপরাধ। হ্যাঁ, ফলে এইগুলি কেন চলতেছে? এই জন্য আমি বলছি না, হলিস্টিক মানে চিকিৎসা দরকার। দেখেন, আমাকে মানে বাদ দিয়েন না, সেটা হচ্ছে যে আমরা যখনই না এইসব বিষয় কাউকে বলি কেন এটা হচ্ছে, স্ট্রেট ওয়ে অস্বীকার করে, মানে চোখে মুখে দই, তারপরে বলবে কই কই।
দেখতেছি সব, হ্যাঁ, তারপরে একটা যুক্তি দিবে, একটা কিছু বলবে, কিন্তু ঘটনা কিন্তু ঘটতেছে, সবাই দেখতেছে, কিন্তু কি 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 জানি যুক্তি দেখায়। এবং এই অবস্থা তৈরি করছি কিন্তু আমরা সবাই, আপনিও দায়ী, আমিও দায়ী, সবাই দায়ী আমরা। ইটস এ কালেকটিভ ফেইলিওর। কেন বলতেছি জানেন? এই যে ডক্টর ইউনূস এবং এই গভর্নমেন্টকে, এই অ্যাডভাইজারি কাউন্সিলকে আমরা প্রশ্ন করি নাই, দীর্ঘদিন আমরা প্রশ্ন করি নাই। এবং ডক্টর ইউনূস ওয়াজ বিয়ন্ড এভরি, মানে কি বলে যে কন্ট্রোভার্সি এবং ডিবেট, তাকে কেউ প্রশ্ন করে নাই, হ্যাঁ, প্রশ্ন করে নাই। উনি যার ইচ্ছা মতো করছেন। কেন আমরা বলি নাই যে এই যে মপতন্ত্রকে কেন আপনি করতেছেন না, কি বলে যে দূর করতেছেন না, কেন আর্মি অ্যাক্টিভেটেড করতেছেন না, কেন আপনি ল অ্যান্ড অর্ডার করতেছেন, কেউ কিন্তু বলে না। শেখ হাসিনার আমলে আমি বলছিলাম, শেখ হাসিনার আমলে আমি লিখছিলাম যে সবার তো হাঁটু কাঁপে তার সামনে কথা বলতে, কিন্তু জয় এবং পুতুল কেন কথা বলে না? তারা কেন তার মাকে প্রশ্ন করে যে মা এসব কী হচ্ছে? হ্যাঁ, নাহলে অন্যদের নাহলে হাঁটু কাঁপে যে হাসিনার সামনে গিয়ে কথা বলবো। জয় পুতুল কথা বলতে পারে না, বলতে পারে যে মা কেন এরকম হচ্ছে? আমাদের তো একই দাঁড়াইছে, আমাদের চিফ অ্যাডভাইজারকে কেউ তো কোনো প্রশ্ন করছে না, করে নাই। হ্যাঁ, উনি এরকম সহজভাবে, এরকম নির্বিঘ্ন, এরকম কমফোর্টেবলি কেউ দেশ শাসন করছে বলে আমার জানা নেই সারা পৃথিবীতে। প্রত্যেকটা হেড অফ দি গভর্নমেন্ট বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হয়েছে, বিভিন্ন কোয়েশ্চেনের সম্মুখীন হয়েছে, ক্রিটিসিজমের সম্মুখীন হয়েছে। হ্যাঁ, আমরা ক্রিটিসিজম করছি, কিন্তু তার সামনে গিয়ে কেউ কিছু বলে নাই। তার সামনে গিয়ে সবাই হুজুর হুজুর করছে, সবাই আহা, লিডার যদি মানে মনকুষ্ট হয়। যেমন বিএনপি মানে এই 16টা মাস, হ্যাঁ, অ্যাপিজ করে গেল, সব কিছুতে, হ্যাঁ, সব কিছুতে আনকন্ডিশনাল সাপোর্ট দিয়ে গেল। এবং চিফ অ্যাডভাইজার মনে করলো আর আই এম অন দ্য রাইট ওয়ে, মানে কি বলে আমি ঠিক পথে আছি, কেউ তো আমাকে প্রশ্ন করতেছে না, তাই না? তো তার সামনে গিয়ে সবাই তাকে অ্যাপিজ করছে, লোমের লড়িয়ে টমুক তমুক এই সেই ইত্যাদি, কিন্তু উনি কীভাবে দেশ গভর্ন করতেছেন এই জিনিসগুলো তাকে কেউ জিজ্ঞাসা করে নাই। দিস ইজ ইটস এ কালেকটিভ ফেইলিওর। দেখেন, কালেকটিভ ফেইলিওর আপনাকে কেন দায়ী করলাম আমি, সেটা যে কার জন্য একটা কথা আছে যে আমার সংকটের সময় যে শত্রুতা এইটা আমি হয়তো ভুলে যাব আমার যখন সুদিন আসবে, কিন্তু বন্ধুর নীরবতা আমি ভুলব না। চমৎকার কথা। দেখেন, আমার একটা সময় সংকট ছিল, তখন যে শত্রুর কারণে আমি সংকটে পড়েছি সেই শত্রুতা আমি একসময় ভুলে যাব, কিন্তু সেই সময় আমার যে বন্ধুরা ছিল যারা মুখ খুলে নাই, যারা প্রতিবাদ করে নাই, তাদেরকে কিন্তু আমি ভুলব না। হচ্ছে সাধারণভাবে যারা আমরা রাজনীতি করছি, হ্যাঁ, এবং যারা যেমন জার্নালিস্টদের মধ্যে সবাই সরকারকে অ্যাপিজ করে গেছে, হ্যাঁ, সরকারেরই কোনো দোষ নাই, ত্রুটি নাই। এইটাতে হচ্ছে কি গভর্নমেন্ট এনকারেজড হয়েছে এবং গভর্নমেন্ট মনে করছে আমরা তো ঠিক পথে আছি। আপনি যদি ভুলটা না ধরায় দেন তাই তো তার বোধোদয় কীভাবে হবে, তাই না? তো আমি বলি ইটস কালেকটিভ ফেইলিওর। এইটা আমাদের সবারই ব্যর্থতা যে রাষ্ট্রটা এই জায়গায় আসছে। এবং দেখেন, এইটা হয়তো ওনার গভর্নমেন্ট ফর্ম করবেন, অথবা বিএনপি লেড অ্যালায়েন্স গভর্নমেন্ট ফর্ম করবেন, লাভ নাই, অ্যাবসলিউটলি লাভ নাই। দেখবেন আপনি, আমি লিখে রাখেন, আপনি সোসাইটি যে জায়গায় আছে এর চেয়ে জটিল আকার ধারণ করবে, নির্বাচন যেভাবে হোক বা না হোক এর চেয়ে জটিল আকার ধারণ করবে। এবং এই জায়গাটা আমরা নিয়ে আসছি। এবং কি জানেন, এটা যখন একটা মানে সবাই হয় কি, মানে আমি বলি প্রায় একটা কথা আমি বলি যে আমাকে যখন বলে আমি হতাশার কথা বলি, তারপরে দেখেন আমি তো বুদ্ধিজীবী না, বুদ্ধিজীবী হইলে একটা স্মার্টলি বলতে হয়, হ্যাঁ হ্যাঁ, ঘোর অন্ধকারে সিলভার লাইন দেখা যাচ্ছে, হ্যাঁ, একটা কিছু হবে, হ্যাঁ, আমি যথেষ্ট স্মার্ট, ওইসব দেখায় আমি স্মার্ট হইতে চাই না। চোখে দেখতেছি যে কি হচ্ছে, চোখে মুখে দই, কেন বলবো কই দেখতেছি তো সব। এখন দেখেন সবাই কমফোর্টেবল ইলিউশনে ভুগে, যারা রাজনীতি করে, হ্যাঁ, একটা ইলিউশন, একটা মরিচিকা দেখে, হ্যাঁ, কমফোর্টেবল ফিল করে যে হ্যাঁ এই তো বোধহয় দেশ ভালো। একটা নির্বাচন, একদিনের ভোট, এটা মানে এগুলো কথা বলতো না, মানে লজ্জা লাগে। একদিন আমি ভোট দিলাম, একটা বাক্সে একটা কাগজ ফেললাম, দেশ ঠিক হয়ে গেল। এবং চিফ অ্যাডভাইজার কী বলতেছে দেখেন, হাউ ফানি, বলতেছেন যে জুলাই সনদ স্বাক্ষরিত হওয়ার মধ্য দিয়ে বর্বরতা থেকে আমরা সভ্যতায় ফিরে যাব। মানে একটা নোবেল লরিয়েট এই কথা বলতে পারেন? কি হচ্ছে এগুলি? কি সভ্যতা? যা হচ্ছে এগুলো সভ্যতা? হ্যাঁ, জুলাই সনদ তো স্বাক্ষর হয়েছে অনেক দিন হলো। ওয়ান ইলেকশন, আমি বলতেছি এই যে ইলেকশনের মোহ, ডেমোক্রেসি অফ ওয়ান ডে, একদিনের গণতন্ত্র, এইটা আমরা ইটস এ কমফোর্টেবল ইলিউশন। এর মধ্যে বাস্তবতার কোনো সম্পর্ক নাই। এইটা একেবারে আনরিয়ালিস্টিক ড্রিম, একেবারে অবাস্তব স্বপ্ন। এবং এইটা
আমাদের এই যে অবস্থা চলতেছে, জাতি দেখেন কোথায় চলে যায়। আমি কখনোই সিলভার লাইন দেখাবো না। ক্লাউড মানে ক্লাউড, ইটস এ ক্লাউড। ধন্যবাদ। আবারও আপনার কাছে আসবো। বাঁচার দরকার নেই আমাদের। আমি জনাব মাহবুবুল হক আপনার কাছে আসতে চাই। বাংলাদেশের বাংলাদেশের অর্ধেকের বেশি মানুষ তো মুসলমান ধর্মাবলম্বী। মানে আমরা যারা মুসলমান ধর্মের রয়েছে, আমাদের সবারই তো লোভ রয়েছে যে আমরা জান্নাতে যেতে চাই এবং আমরা মৃত্যুর পরের জবাবে বিশ্বাসী। তো এক্ষেত্রে আমি যদি সারা জীবন আমল না করে দাঁড়িপাল্লায় ভোট দেই, আমি নিঃসন্দেহে কি জান্নাতে চলে যেতে পারবো? যে ওই আলোচনা যাওয়ার আগে একটু আমার একটু দেন, একটু কথা বলি। আমি ওইটাতে আসতেছি যে হ্যাঁ, এটা হচ্ছে ভাই সুন্দর করে বলছেন, কালেক্টিভ ফেলিওরের কথা বলছেন, হতাশার কথা বলছেন। আর আসলে আমরা সবাই হতাশ হইলাম, সবাই মিলে জাতি হতাশ হইলাম। তো কি হবে তাহলে? জাতি হিসেবে ফেলিওর হইলাম, ফেলিওর স্টেট হিসেবে প্রমাণিত হইলাম। তো কি হবে? এখান থেকে উত্তরের তো আপনাকে চেষ্টা করতে হবে, নাকি হাত ছেড়ে দিতে হবে? একটু বলি, আমাদের দুইটা সলিউশন আছে, শুনেন। আমাদের দুইটা সলিউশন আছে। একটা হচ্ছে ডিভাইন ইন্টারভেনশন, স্বর্গীয় ইন্টারভেনশন যদি হয়, স্বর্গ থেকে শুনেন না, স্বর্গ থেকে কিছু লোক নামলো। এখন যেহেতু ডিভাইন ইন্টারভেনশন হবে না, তাইলে সেকেন্ড হচ্ছে বিবর্তন। এইটা র্যাডিক্যাল কোনো সমাধান নাই, পলিটিক্যাল কোনো সমাধান, এটা বিবর্তন হয়েছে। পৃথিবীর অনেক অসভ্য জাতি বিবর্তনের মধ্যে দিয়ে সভ্য হয়েছে। আমরা ওটার জন্য আশা করে চেষ্টা করি। এবং এইটা শুনেন, আমি বলি আপনাকে, আপনি তো আবার সমস্যা হয়ে যাবে পরে, বলি শুনেন, কথা বলতে পারবো না। আপনি তো এখন সবচেয়ে শক্তিশালী দলের একজন নেতা, সবচেয়ে না মানে নেক টু নেক আপনারা। তো এখন দেখেন, এইটা সুসভ্য হইতে ইট ইজ নট এ কোয়েশ্চেন অফ ডিকেড, ইট ইজ নট এ কোয়েশ্চেন অফ এরা, ইট ইজ এ কোয়েশ্চেন অফ সেঞ্চুরি। এইটা আমাদের অপেক্ষা করতে হবে তো, আপনাকে উপায় নাই। আমাদের স্বপ্ন দেখায় না, এত অধৈর্য হতে পারে না, এত ধৈর্য হতে পারে না। আমি তাহলে বলছি যে কালেক্টিভ ফেলিওরের বিষয়টা ঠিক আমি মানি কালেক্টিভ ফেলিওর। কারণ হচ্ছে যে আপনি দেখবেন এই যে আজকে আপনার যে টক শোতে যে বিষয়গুলো আলোচনা করছেন, ভাই বলছে না, আমরা সাংবাদিকেরাই শেখ হাসিনা যখন স্বৈরাচার হয়েছে, আমরা কিন্তু ভূমিকা রাখছি। আমরা তার সামনে দাঁড়ায় তার শাড়ি কত সুন্দর হয়েছে, তার কত সুন্দর হয়েছে। আপনি 1000 বছর বেঁচে থাকেন, 1000 বছর আপনি শাসন করেন, আপনার বিকল্প আসলে কেউ নাই। এইভাবে পাম্পট্টি দিয়ে তো আমরা তাকে 17 বছর লালন পালন করে এই পর্যন্ত আনছি। ওই তো আমি তো এটাই বলতেছি যে ভাই যেটা বলছে আমি এটাকে সাপোর্ট করি। কালেক্টিভ ফেলিওরের জন্য যে আমরা সবাই মিলে ভূমিকা রাখি, যখন যেখানে সুযোগ পাই আমাদের নিজেরা সেভাবে করি। এরকম মবের বিষয়ে ধরেন, মব এখন আমরা 5 জুলাই 5 আগস্টের পরে যখন যেখানে এটা হচ্ছে এটাকে মব করতেছি, কিন্তু মব যখন সৃষ্টি করছে শাহবাগে, আদালতকে মানে আইন চেঞ্জ করে ফাঁসি দিতে বাধ্য করছে, তখন আমরা বলছি এটা কি হচ্ছে স্বতঃস্ফূর্ত গণজাগরণ বলছি না, বলি এক একটা প্রতিষ্ঠান যখন আমরা করছে, সেখানে আমাদের অনেক বড় বড় সাংবাদিক বুদ্ধিজীবীরা যায় গিয়ে ছবি তুলছেন না এবং সেগুলোকে করছেন না, জনতার স্বতঃস্ফূর্ত, ওগুলো মব ছিল না, কারণ ওগুলো হচ্ছে যে আমাদের পক্ষে গেছে। এভাবে যখন সংগ্রাম পত্রিকাতে আগুন দিয়েছে, আসাদের যখন বের করে নিয়ে আসছে, আবুল আসাদকে যখন দাঁড়িয়ে ধরে করে নিচে নামে আনছে, তখন ওগুলো ছিল স্বতঃস্ফূর্ত কি বলে স্বাধীনতার সপক্ষের শক্তির স্বতঃস্ফূর্ত বা নয়াদিগন্তে যখন আগুন দিয়েছে, তখন ওগুলো ছিল স্বতঃস্ফূর্ত। এখন যখন আমাদের গায়ে লাগতেছে, তখন চলে আসতেছি আমরা, এগুলো হচ্ছে মব, এগুলো হচ্ছে যে আইন হাতের তুলে নেওয়া। কিন্তু আমরাও সবসময় সব সমান থাকতে পারি না, আমরা সবগুলোকে ঘৃণা করি, কোনোটাই একটা দ্বারা একটা জাস্টিফাইড না। কিন্তু আমরা যেন সবসময় যেন একই রকম থাকি, ভিন্ন রকম যেন আচরণ না করি। এরপর হচ্ছে যে জি আমরা আপনি যে কথা বলছেন, আমি আপনার নিকোলের সাথে একটা টক শোতে খুব সুন্দর করে বলছি যে আমরা হচ্ছে যে জান্নাতের টিকিট বা হচ্ছে যে জামাতে ভোট দিলে বা দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে চলে যাবে, এটা আমরা বলি না বা আমাদের নেতৃবৃন্দ কেউ বলেন না। যদি কোনো জায়গায় কেউ বলে থাকেন, এটা হচ্ছে তার মূর্খতা বা এটা বলা উচিত না। কারণ হচ্ছে আমার এত ইস্যু থাকতে আমি কেন এখানে নন ইস্যুতে না, ওই তো আমি তো বললাম, একটা হচ্ছে নওগাঁতে কে কি বলছে সেটাকে আপনি আলোচনা করতেছেন। আমার আমিরে জামাত প্রত্যেকদিন বিবৃতি দিতে টক শুনতে, আপনি সেটাকে ধরতেছেন না কেন? শাহরিয়ার কবির কিন্তু এমন কথা বলেছে না, শাহরিয়ার কবির বললে তাকে জিজ্ঞাসা করবেন তো সে কেন কথা বললো। আমি বলি এটা কোনোভাবে কোনোভাবে গ্রহণযোগ্য না এবং এটা হওয়া উচিত না। কিন্তু আমি যে কথাটা ওখানে বলছি যে আপনি হচ্ছে যে বলবেন যে এই কথাটা বলেন, আমি যদি বলি আমাদের রাজনীতির সাথে অন্যদের রাজনীতির একটা পার্থক্য আছে। আমরা একটা ধর্মীয় রাজনীতি করি, ধর্মীয় দল আমরা, তো আমরা বর্ণনা করি আমার প্রত্যেকটা জিনিসই ইবাদত।
আমার এই যে রাজনীতিটা ইবাদতের বাইরে না। মাহফুজ আমি ভাই, শুধুমাত্র আরেকবার। নামাজ পড়া, মাহফুজ ভাই, জামাত ইসলাম ধর্মীয় দল। ধর্মীয় রাজনীতি করি, আমরা ধর্মীয় রাজনীতি করি। হ্যাঁ, আমরা বলছি যে আমি মনে করি না আমার ব্যক্তিগত, আমার হচ্ছে যে অর্থনীতি আলাদা, সংস্কৃতি আলাদা, আমার রাজনীতি আলাদা, সব আলাদা। শুধু আমি ব্যক্তিগতভাবে নামাজ পড়বো, রোজা রাখবো, এটা আমার ইবাদত। এটা একটা সেকুলারিজমের কনসেপ্ট, এটা না। আমরা মনে করি ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, হোলিস্টিক অ্যাপ্রোচ। আমার প্রত্যেকটা কাজ, দোলনা থেকে কবর পর্যন্ত প্রত্যেকটা ইবাদত। যদি আমি কোরআন হাদিসের আলোকে করি, রাসূলের সুন্নাহ মেনে চলি, তাহলে সেটা আমার ঘুমানোটাও ইবাদত। আমরা যত কাজ করি, আমার পুরো জীবনটাই আমি যদি সে আদর্শের আলোকে চলি, তাহলে আমি সেটা ইবাদত। আমি অর্থনীতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন নবী ছিলেন, তিনি আবার কি রাষ্ট্রপ্রধান ছিলেন না? তিনি রাষ্ট্র শাসন করছেন না? উমর রাদিয়াল্লাহু আনহু খলিফা ছিলেন না? আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা ছিলেন না? তারা কি রাজনীতির বাইরে ছিলেন? বাইরে ছিলেন না। এখন আমাদের অনেকে যেভাবে আমরা রাজনীতিকে ডিফাইন করি, যে আমি হচ্ছে যে শুধু নামাজ পড়াবো, ইমাম সাহেব মসজিদে থাকবে, আর সব কিছু হচ্ছে যে আমার ইয়ার বাইরে থাকবে, আর যারা নিজ নিজ মতো চালাবে। ইসলামের কনসেপ্ট তো এটা না। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম অন্যান্য ধর্মের মতো না, আপনি কিছু পূজা অর্চনা করবেন, সেটা আপনার ইবাদত, এটা না। তবে আমি যদি ভালো কাজ করি, আমার ভালো কাজের জন্য আমার যেমন সওয়াব আছে, আমি যদি খারাপ কাজ করি সেটার জন্য আমার প্রতিদান আছে। আবার আমি যদি ভালো কাজ করে দেন, আমি একজন ভালো মানুষকে নির্বাচিত করলাম, সে মানুষ ভালো কাজ করলে, যত ভালো কাজ করবে, সেটা আমি তাকে সুযোগ দিলাম, আমি সেটার জন্য সওয়াব পাবো। আবার কেউ যদি খারাপ মানুষকে সুযোগ দেয়, নির্বাচিত করে, সে যত খারাপ কাজ করবে, তার কনসিকুয়েন্স সোসাইটি ভোগ করতেছে না, করে না? ইসলামে এটা আছে যে আপনি খারাপ মানুষকে যদি সুযোগ দেন, তাহলে খারাপ কাজ করলে সেটার জন্য আপনি দায়ী আপনি থাকবেন। যেমনটি বলেছেন যে জামায়াতে ইসলামী ধর্মীয় দল, তাহলে আপনাদের যে ঐক্যজোট, সেটা ধরে রাখতে পারেননি কেন? হ্যাঁ, আসছে যে আপনি তো ধরে রাখাটা কি আমার দায়িত্ব? আমি আমার জায়গাতে চেষ্টা করছি। এখন সবাই যে আমার কথা শুনবে, যে আমাদের আমির জামাত একটা খুব সুন্দর উত্তর দিছে। আপনি যদি বলেন যে আপনি এতদিন পারেন নাই কেন, আমার মুয়াজ্জিন আজান দেয়, সবাই শুনে, সবাই কি মসজিদে যায় নাকি? তো এটার জন্য কি মুয়াজ্জিন দেয় নাকি? যে মুয়াজ্জিন দায়িত্ব হচ্ছে মুয়াজ্জিন আজান দিবে, সে ডাকবে। এখন যারা শুনবে না, সেটা তার দায়িত্ব। আপনি তো এটা আমাকে দায়ী করতে পারবেন না। আবার হচ্ছে যারা আসছে, সেটাকে আপনি বলেন যে 10টা দলকে তো আপনি ধরে রাখছেন, সেটার জন্য ক্রেডিট দেন, সেটা তো দিচ্ছেন না। জি, আপনার কাছে আবার আসবে। এবার আমি ডক্টর স্নিগ্ধার কাছে যেতে চাই। ডক্টর স্নিগ্ধা, জনাব মাহফুজুল হক বলেছেন জামায়াতে ইসলামী একটি ধর্মীয় দল। আপনি তো আমার জানা মতে আপনি একজন মুসলমান ধর্মাবলম্বী, এবং আপনি কি মনে করেন, আপনি কি জামায়াতে ভোট দিবেন? কারণ আপনার তো নিশ্চয়ই জান্নাতে যাওয়ার লোভ রয়েছে। আপনি কি জান্নাতে যেতে চান কিনা জামায়াতে ইসলামীকে ভোট আমি দিয়ে? কি বলছি, আপনি আবার বিষয়টাকে অন্যদিকে আমি ওনাকে জিজ্ঞেস করতে চাই এই প্রশ্নটা। না, জামাতকে ভোট দিলে জান্নাত যাবে, এটাকে আমি বলছি, বা আপনি তো এটাকে আবারও টুইস্ট আমাদেরকে তো করছেন অন্যভাবে। আপনি তো ব্যাখ্যা করে বললেন, কিন্তু যারা আসলে মাঠ পর্যায়ে কথাগুলো না, বলছেন, এরকম তো দানের শেষে ভোট দিলে জান্নাতে যাবে, টিকিট দিয়ে দিচ্ছে, পবিত্র হয়ে যাবে, খালেদা জিয়া রহমানের নাম জপলে মুখ পবিত্র হয়ে যাবে, যা পাওয়া যাবে, আমরা তো সেগুলোকে করতেছেন না। ওটা শুধু জামাতকে নিয়ে আসি আলোচনার টপিকস বানাচ্ছেন কেন? কিন্তু আপনারাই তো বলছেন যে এটা না, আপনি তো বিএনপির গুলোকে আনতেছেন না কেন? বিএনপির নেতারা আমি তো বলতেছে, বলেছি আমি যে তো তারা আপনার শোনাতে পারবো, 10টা আলোচনা আছে এখানে, শোনাতে পারবো আমি। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। Welcome to Salt Bay. পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে নির্বাচনের দিন ও আগে যে কোনো সহিংসতায় আওয়ামী লীগকে দায়ী করা হবে। যেই আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণই করছে না, দেশে আওয়ামী লীগের চিহ্ন আমরা দেখতে পাই না খুব একটা, সেই আওয়ামী লীগ কীভাবে দায়ী থাকে এবার নির্বাচনে গণ্ডগোল হলে? আর যদি সরকার জানেই যে গণ্ডগোল হবে, তাহলে কেন আগে থেকে কোনো ব্যবস্থা নিচ্ছে না? আর যদি ঝামেলা হয়, সেই দায়ী কেন আওয়ামী লীগকে নিতে হবে? সুষ্ঠুভাবে নির্বাচন হলে সেই ক্রেডিট কি আওয়ামী লীগের কাছে যাবে কিনা? আচ্ছা, প্রথম কথা হচ্ছে কি, আমি আপনাকে আবারও ব্যাক করি, ওই যে মনস্টারের সাথে থাকতে থাকতে মনস্টার হয়। আওয়ামী লীগের কিছু বিষয় ছিল, ওই সময় যাই হতো তখন সব বলতো যে এই যে জামাত শিবির বুঝছেন। আমার ধারণা এখন এইটা এত সুন্দর আত্মস্থ হয়েছে যে যাই করুক আওয়ামী লীগ এই ব্যাপারটা কি, এটাই কিন্তু আমার কাছে মনে হয়। কারণ এটা কি হলো, আপনি একটা প্রেডিকশন দিলেন, এবং কি পরিমাণ হাস্যকর সময় আমি বসবাস করছি, এবং সেটা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আসছে যে যদি কোনো নির্বাচনে সহিংসতা হয়, তাহলে আপনি সেটা আওয়ামী লীগের ঘাড়ে দিয়ে দিবেন। হ্যাঁ, ইট ইজ এ রিয়েলি ভেরি চাইল্ডিশ স্টেটমেন্ট। এরকম শিশুসুলভ স্টেটমেন্ট আমি জীবনেও দেখি নাই, এবং আমি জানি না, এবং আমার মনে হয় কোনো বুদ্ধিসম্পন্ন মানুষ এই ধরনের স্টেটমেন্টকে কীভাবে জাস্টিফাই করবেন, আই ডোন্ট নো। আমি ক্লিয়ারলি একটা কথা বলি, বাংলাদেশে জামাতে ইসলাম বাংলাদেশ যখন যেই মুহূর্তে আওয়ামী লীগ নিষেধাজ্ঞা দিল আনুষ্ঠানিকভাবে অগাস্ট 1 তারিখে প্রজ্ঞাপন জারি হয়,
5 তারিখে তারা চলে যায়। আমি ওই সিলেক্টিভ ফেভারিটিজম করি না, আমি সিলেক্টিভ গণতন্ত্রের প্র্যাকটিসও করি না। আমি তখনও মনে করেছি যে জামাতকে কোনোভাবেই আপনি নিষিদ্ধ করতে পারেন না, কারণ আপনি সংকট কোথায় করেছেন জানেন? সংকট করেছেন দায় মুক্তি দেওয়া যে শুরু করেছিল ওই সময় থেকে বঙ্গবন্ধু, ওই যে দায় মুক্তি দেওয়া, ওই যে প্র্যাকটিস, ওই প্র্যাকটিসের কনসিকুয়েন্সেস আমরা ভোগ করছি এবং এই দায় মুক্তি এখনও চলছে। অ্যান্ড ইট ইজ এ মিস্টেক, ইট ইজ এ ইরর, ইউ ক্যান নট ডু দ্যাট। কাউকে আইনের শরণাপন্ন না করে, বিচারের মুখোমুখি না করে তাকে দায় মুক্তি দেওয়ার কনসিকুয়েন্সেস জাতিরাষ্ট্র আজও ভোগ করছে। অগাস্টে আপনি জামাতকে নিষেধাজ্ঞা দিয়েছেন, দ্যাট ওয়াজ ইনজাস্টিস। অ্যাট দ্য সেম টাইম আপনি আওয়ামী লীগকে দলগতভাবে নিষেধাজ্ঞা দিচ্ছেন, দ্যাট ইজ ইনজাস্টিস। এই কথাটা এই জন্য বলছি, এখানে আপনি দেখবেন জাতীয় পার্টি আসে, সে ফ্যাসিস্টের দোসর, রাইট? তাই না? জাতীয় পার্টি কোড অ্যান্ড কোড ফ্যাসিস্টের দোসর, বিভিন্ন প্রতিষ্ঠান ফ্যাসিস্টের দোসর। খুব ভালো। তাহলে ব্যাপারটা কীরকম? যদি আপনি উল্টা সাইডে থাকেন তাহলে ফ্যাসিস্টের দোসর। তুমি দামি ইলেকশন করলেন মেজর আখতারুজ্জামান, উনি কিসের দোসর? জামাতের মধ্যে গেল কি করে? ব্যাপারটা কি এরকম যে জামাতি হয়ে গেলে আমার সকল পাপ মোচন হয়ে যাবে? নিশ্চয়ই না। ওটার বিচার কে করবে? ওটা কখন হলো? আচ্ছা, হাসিনা সরকার টিকেছিল, মিডিয়ার দোষ, অবশ্যই আমি একমত। শিক্ষকদের দোষ, আমি শিক্ষক হয়ে বলছি, কারণ আমার এই ধরনের দ্বিচারিতা নাই। প্রচুর শিক্ষক আছে যা করেছেন, তাদের কাজ করা ছিল, সেটা করেননি। আজকে আমি খুব প্রাউড মাইসেলফ যে আমি যেটা করছি এটাই আমার রোল, তারা করেননি, এটা দোষ, একমত। আচ্ছা, কোনোদিন আপনি জামাতকে বলতে শুনছেন যে হেফাজত ইসলামের যে অংশ কমই জননী আখ্যা দিল তারা ফ্যাসিস্টের দোষর ছিল? দেখেছেন কি? ওটা দেখবেন না। বলছে প্রতিবাদ করছে, ডকুমেন্ট ভাই দেখতে চাই তো, আমি তো দেখি নাই তো। যেভাবে আমি জাতীয় পার্টি দেখেছি সেভাবে দেখতে পাচ্ছি না তো। আখতারুজ্জামান সাহেবকে যখন নিলেন তখন দেখতে পাচ্ছি না তো। কিভাবে বলবো আমি কথা? বলেন আপনি আমাকে বলেন, বললো আমি কিভাবে বলবো? আমার কথা হচ্ছে কি জানেন, আমার দুঃখটা ঠিক এই জায়গাটাতে। আমি এটাই বলছি যে আমি ধর্ম নিয়ে রাজনীতি করব কেন? ওয়াই? আজকে ভাই বলেছেন, খুব সুন্দর বলেছেন, ইয়েস, ওমর রাদিয়াল্লাহু তাআলার যেই সময় ছিল, আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি পড়ে, ইট ইজ ওয়ান্ডারফুল। উনি যেভাবে দেখেছেন, আমার বলতে কোনো দ্বিধা নাই। কিন্তু আমি এটাও বলতে চাই, সেটা কত শতকের কথা, তখন স্টেট নামে কিছু ছিল না। স্টেট আইডিয়া হ্যাজ বিন ফর্মড 18th century, and 18th century পরে সকল যুগের জন্য আপনি তো না কোন একটা এখানে আপনি বন্ধ করতে পারবেন। এখানে আমি একটু বলি, আমি বন্ধের কথা বলছি না, আমি বলছি যে স্টিল নাও উই নিড টু নো যে আপনার রাজ্য, কিংডম, স্টেট সিস্টেম, দে আর ডিফারেন্ট। হ্যাঁ, স্টেট সিস্টেমে কিন্তু গণতন্ত্র আসে বা গণতন্ত্র চলছে, গণতন্ত্র কিন্তু পরিপূর্ণ না, এরও কিন্তু অনেক লুফোলস আছে। ওই আলাপটা নিয়ে আমরা একটা একাডেমিক ডিসকাশন চাই, বাট সেটা করতে পারছি না। আমি যেটা বলার চেষ্টা করছি যে ফ্যাক্টরটা হয়েছে কি জানেন, এটাও আমির সাহেবই বললেন যে উনি শরিয়া কায়েম করবেন না, এটাও তো বললেন, এটা বললেন না, মাতা তেরেসকে তো বললেন। তো এখন ঘটনা হচ্ছে যে যখন আমি আবার জানছি ইসলামী দল, কিন্তু আপনি আবার শরিয়াও কায়েম করবেন না, তখন আমি কনফিউজ হয়ে যাই। আমি কিন্তু পাজলড, আমি এক একটা সময় এক একটা তথ্য পাচ্ছি, আমি পাজলড, আমি বুঝতে পারছি না। আমার তো এই বোঝার রাইটটা আছে। এই কথাটাই আমার বক্তব্য যে আপনি যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে আমাদের ইসেতে, দেখেন এটা খুব দুঃখজনক যে আমি 2026-এ বসে এই আলাপগুলো পড়ছি। আপনি আমাকে প্রশ্ন করেছেন, আমার ভোট আমি যাকে ইচ্ছা তাকে দেবো, আমি বলতে বাধ্য না। 1, 2, আমি বিশ্বাস করি আমি মানুষ হিসেবে সৎ এবং আমার সকল কৈফত আমি দিব হচ্ছে আমার মৃত্যুর পর আমার সৃষ্টিকর্তাকে। এর বাইরে কাউকে কৈফত দিতেও আমি বাধ্য না। যদি আমাকে কেউ বাধ্য করে, যদি কেউ এটা নিয়ে আমাকে ম্যানিপুলেট করে, অপরাধ তার, আমার না। একদম স্পষ্ট অবস্থান। জি, ধন্যবাদ। আপনার কাছে আবারও আসবো। আমি এবার যেতে চাই মাহফুজুল হকের কাছে। আপনি যেহেতু বলছিলেন বিএনপির কথা, আপনাকেই প্রশ্নটি করতে চাই। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে 25 কোটি গাছ রোপণ করা হবে এবং 20,000 কিলোমিটার খাল খনন করা হবে। এই যে বিশাল কর্মযজ্ঞ, এটি কি বাস্তবসম্মত বলে আপনার কাছে মনে হয়?
প্রস্তাব দিলে বিএনপি আমরা আমার প্রশ্ন করলে আপনার কাছে শুনতে চাই, সমালোচনা তো আমি সব দলের কাছ থেকেই শুনতে চাই, না আমার দর্শকের আমি মনে করি কোনোটাই অসম্ভব না যদি আন্তরিকতা দিয়ে বা কমিটমেন্টের উপর বাস্তবায়ন করার চেষ্টা করেন। অসম্ভব কিছু না, হয়তো 20 কিলোমিটার না হোক, মানে কত কিলোমিটার বলছে, 20,000 কিলোমিটার, 20,000 কিলোমিটার না হোক, 10,000 কিলোমিটার হোক, 5,000 কিলোমিটার হোক, হবে। যদি এই যে এরকম না থাকে, আপনার হচ্ছে ম্যান্ডেট না থাকে, তাহলে তো আপনার বাস্তবসম্মত মনে হয় নাকি নির্বাচনী স্লোগান মনে হয় বা নির্বাচনের জন্য শোনানোর দরকার সেটি মনে হয়েছে? আচ্ছা, অন্যরা হিসাব নিকাশ করে বলছেন কিনা বা কত বছরে করবেন, যদি আরো যদি বাস্তবসম্মতভাবে দিতেন তাহলে আমরা হয়তো বলতে পারতাম। ধরে নেন 5 বছর। আচ্ছা, যাই হোক, চাইলে সম্ভব। সরকার যদি এটাকেই একমাত্র কর্মসূচি হিসেবে নেয় যে আমি এটাই করব, আপনি অন্য জায়গা থেকে আমি প্রজেক্ট ইয়ে করে এখানে আমি এটা করব, সরকার চাইলে অসম্ভব আমি এটা বলবো না, চাইলে সম্ভব। কিন্তু সেটা প্র্যাগমেটিক বা সেটা আসলেই হবে কিনা সেটা ওনারা বলবেন, ওনারা নিশ্চয় ইয়ে দেবেন। আমরা তো আমরা আমাদের যে কর্মসূচি ইয়া দেয়, আপনি দেখছেন পলিসি সামিট বা অ্যাসপায়ারিং বাংলাদেশ, সেখানে জামাত ইসলামের পক্ষ থেকে যে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা, আমাদের যদিও সেটা একটা অংশ, 6টা টপিক 6টা ভাগে ভাগ করে উপস্থাপন করা হবে, তার মধ্যে একটা অংশ সেদিন উপস্থাপন করা হয়েছে। সেখানে তো আমাদের পক্ষ থেকে অনেকগুলো মানে প্রস্তাবনা বা আমরা আসলে সরকারে আসলে কি করব না করব সেখানে দেওয়া হয়েছে, যে যারা 5 বছরের নিচে শিশু এবং হচ্ছে যে 60 বছরের উপরে যারা বৃদ্ধ, তাদের জন্য ফ্রি চিকিৎসা ব্যবস্থা করা হবে। যারা হচ্ছে প্রেগনেন্ট মহিলা, তাদের জন্য প্রাথমিক যে চিকিৎসাপত্র আছে সেগুলো হচ্ছে যে আপনার হচ্ছে সরকারি খরচে করা হবে। শিশু খাদ্য সেগুলো হচ্ছে যে ফ্রি দেওয়া হবে। এরপর হচ্ছে যে আমাদের দুর্নীতির বিরুদ্ধে 0 টলারেন্সের ঘোষণা দেওয়া হয়েছে, এবং হচ্ছে যে আমাদের পক্ষ থেকে যে দুর্নীতি এবং হচ্ছে যে পাহারাদার বা হচ্ছে আপনার যে কোনো সমস্যার তাৎক্ষণিক সমাধানের জন্য আমরা যেমন এখানে ফ্যামিলি কার্ড বা কার্ডের যে কথা বলা হয়েছে, সেখানে আমাদের পক্ষ থেকে স্মার্ট সোশ্যাল সিকিউরিটি কার্ডের কথা বলা হয়েছে, যেটা পৃথিবীর অন্যান্য দেশের সব পর্যায়ের মানুষের জন্য যুক্তিসঙ্গত হবে, সব পর্যায়ের মানুষের জন্য যুক্তিসঙ্গত হবে। তিনি কি স্মার্ট কার্ড বুঝবেন? একজন নিম্ন শ্রেণীর মানুষ যে আছেন না, সে কি স্মার্ট কার্ড কেন বোঝে না? এনআইডি কার্ড বোঝে না? এনআইডি কার্ড বোঝে না বাংলাদেশের কে আছে? ওই এনআইডি কার্ডটা যখন স্মার্ট কার্ডে পরিণত হবে, তখন আপনি না বোঝার কি আছে? এটা তো অসম্ভব। কি আপনি যদি সবগুলো ব্যবস্থা পান, তাহলে অসম্ভব কেন? এবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আমি এবার জনাব মাহবুব কামালের কাছে যেতে চাই। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, এবারের নির্বাচন কতটা শঙ্কামুক্ত? আসতেছি। এই স্নিগ্ধা আপা একটা বারবার মনস্তরের কথা বলতেছেন না। দেখেন আমাকে এখন না খুব বেশি লোক, খুব দেখেন কোনো লোক আমাকে এখন আনন্দ দিতে পারে না। 3-4টা লোক দেয়, তার মধ্যে একটা নিটশে আপনি বললেন, একটা হচ্ছে মার্ক টুয়াইন, তার বালজাক, এরা আমাকে কেউ আনন্দ দিতে পারে না। তো নিটশের ওই কথাটা এক্স্যাক্টলি এরকম, বিওয়্যার ইউ ডোন্ট বি এ মনস্টার ওয়েন ইউ আর ট্রাইং টু ওভারথ্রো এ মনস্টার। যখন তুমি মনস্টারকে ওভারথ্রো করতে যাচ্ছ, তুমি নিজে যেন মনস্টার না হও। দেখেন কি চমৎকার। দেখেন এই যে কর্মসূচি দিচ্ছে না, আমি একটা শুধু বলি, তারেক রহমান সাহেব বললেন যে মেট্রো রেলে ফ্লাইওভারে 20% লোক চলে না, এটাকে উনি নিগেট করতে যাচ্ছেন। তখন আমি একটা পোস্ট দিলাম, মেট্রো রেলে 20% লোক চলে, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে 0.001% তরুণী। কোনটা রেখে কোনটা ভাঙবো? দেখেন 20% লোক চলে, এইটা উনি বলতেছেন। দেখেন তারপর মেট্রো রেলের বিরুদ্ধে কি সব বলতেছে আর কি না। তখন আমি যেন ঢাকা ইউনিভার্সিটিতে 0.001, তাহলে ঢাকা ইউনিভার্সিটি ভেঙে ফেলি, ওখানে তো আরও কম থাকে। তো এইসবের কথা কোনো মানে নাই, বুঝছেন। এবং দেখেন এই যে আমি বললাম না বেহেস্ত টেস্ট না, এখন বেহেস্ত এবং মানে ধর্ম এবং বেহেস্ত এগুলো খুব খুব একটা সেলেবল আইটেম। হ্যাঁ, এটা খুব বিক্রি হয় এবং এই সেলেবল আইটেমটা সেল করা হচ্ছে, এবং আসল চেহারা কিন্তু আমরা দেখতে পারতেছি না, সব কসমেটিক্স। মানে জামাতের যে আসল চেহারা এটা আমরা দেখতে পারতেছি, বিএনপির আসল চেহারা দেখতে পারছে, খালি কসমেটিক্স দেখতেছি। হ্যাঁ, এই সব সেলেবল আইটেম দিয়া মানে মানুষকে করা, রোমান্টিসাইজ করা ইত্যাদি। তো এইসব চলবে না। এদেশের অধিকাংশ মানুষই সেন্সিবল, অধিকাংশ মানুষই তাদের মানে কী বলে, তারা মানে আমি বলবো না যে বিজ্ঞ, মোটামুটি, এবং কমন সেন্স সবারই আছে। দেখেন কমন সেন্স ইন অ্যান আনকমন হাইট ইজ কল্ড ব্রিলিয়ান্স। মানুষের মানে ব্রিলিয়ান্স কিন্তু কিছু না, কমন সেন্সকে আপনি একটা আনকমন হাইটে নিয়ে যাবেন, ওইটাই কিন্তু ব্রিলিয়ান্স। তো আমি মনে করি মানুষের কমন সেন্স আছে, এই কমন সেন্স ইজ এনাফ টু কমব্যাট এনি এভিল ওয়ার্কস। হ্যাঁ, যে কোনো এভিল ওয়ার্কস কমব্যাট করার জন্য কমন সেন্সটা যথেষ্ট। সুতরাং
এইসব করে লাভ হবে না। যেসব মানে চিপ সেন্টিমেন্টাল জিনিস দিয়ে নির্বাচনে বিজয়ী হওয়ার চেষ্টা হচ্ছে, এবং আমরা জানি কি হবে এবং আমি সেদিন একটা টক শোতে বলতেছিলাম আমরা একটু ছোট করে জানতে চাই, আমাদের সময় অনেকটা শেষ। আমরা কি পড়েছি? শিক্ষাই জাতির মেরুদণ্ড না? বাংলাদেশে এটা এখন অবসোলেট, এটা চলবে না। এখন বাংলাদেশে এখন নতুন তৈরি করতে হবে, লজ্জাবোধই জাতির মেরুদণ্ড। মানে লজ্জা শরম তো উঠে গেছে, সব লজ্জা শরম একেবারে উঠে গেছে। সকালে এক কথা বলতেছি, বিকালে আরেক কথা বলতেছি, যদি জিজ্ঞাসা করি বা না আমি তো বলি নাই, বা এটা একটা কীরকম যুক্তি দিবে আর কি। হ্যাঁ, এই জন্য আমি বললাম চোখে মুখে দই, তারপরে বলে কই কই। এই যে লজ্জাবোধ উঠে গেল, শিক্ষিত লোকদের এখন কিছু করার নাই। হ্যাঁ, কারণ একটা শেমলেস লোক, একটা লজ্জাহীন লোক যা খুশি তাই করতে পারে, ঠিক আছে, যা খুশি তাই করতে পারে সে, যেহেতু তার লজ্জা নাই। তো ফলে এইটা ফিরে আনতে হবে আমাদের মধ্যে, ব্যক্তিত্ব মানে ফিরে আনতে হবে আমাদের মধ্যে, লজ্জাবোধ আনতে হবে যে এই কথাটা আমি বললাম বা এই কথাটা ইয়ে হলো, এটা তো একটা লজ্জার ব্যাপার। হ্যাঁ, আর বলবো না, এই যে শিক্ষাটা নিতে হবে, আর বলবো না এটা মানুষ আমাকে কি বলতেছে, কিন্তু এগুলো নাই। যা বলতেছি সব বাউন্স করতেছে। হ্যাঁ, মানে তার গায়ে মাখতেছে না, সব ফিরে আসতেছে আমার দিকেই। আমি বলতেছি একটা কথা, তাকে ওই বল আমার কাছে ফিরে আসতেছে, তার কাছে কিছুই হচ্ছে না। হ্যাঁ, সো এই অবস্থা থেকে মুক্ত হইতে হবে সবাই। উই অল মাস্ট টক সেন্স, এবং আমাদের এই লজ্জাবোধ ফিরে আনতে হবে, সেন্স টক করতে হবে এবং লজ্জাবোধ ফিরে আনতে হবে, তাইলে যদি জাতির কিছু হয়। জি জি, ধন্যবাদ। দর্শক, শেষ করছি কালের সংলাপ। একটি সুষ্ঠু নির্বাচন হোক, দেশের মানুষের চাওয়া পূরণ হোক, এই আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি। ভালো থাকুক দেশ, ভালো থাকুক দেশের মানুষ।